স্যার একটু সমস্যা হলে কথা বলবেন নাকি? কি যে স- যে টপিকে কিসের সমস্যা? ওই মানে প্রশ্ন যেগুলা দিছিলেন আর কি, ওটা নিয়ে কবে কথা বলবো বলছি? ওটা এর কবে? আগের ক্লাসেই তো বলছেন। হ্যাঁ, আমি কবে বলছি ওটা নিয়ে কথা বলবো? 18 তারিখ। আগামী শনিবার। 18 তারিখে। শনিবারে বলেছি। আগামী শনিবারে। হ্যাঁ, তুমি কি ছিলা ক্লাসে? তোমাকে তো দেখা যায় না, মাঝে মাঝে আসো। না, কালকে একটা আমি রেকর্ড ক্লাস দেখছি, কালকে আমি হ্যাঁ, তা ছিলাম। সেটাই তো বলে কালকে দেওয়া হয়েছে। তুমি তো ওই যে হাত দেখেছো, হাত দেখোনি, ঠিক আছে তো, যে বাহিরে হাত রাখিবেন, না রাখিলে দণ্ডনীয় হইবেন, এরকম ভুল হয়ে গেছে। ওটা শনিবারে বলেছি আমি, ঠিক আছে না? যে শনিবারে ক্লাসে আমরা আলোচনা করবো, ততদিনে তোমরা একটু পড়ে নিবা। যদি কারো কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা নিয়ে কথা বলবো। ঠিক আছে স্যার। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যাই হোক, আমরা টিন টার্ন অ্যাবি নিয়ে পড়ছিলাম, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি আজকে শেষ করতে হবে। আমরা আগে পুরো কবিতাটা শেষ করি, তারপরে কারো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আমরা, যেহেতু কবিতাটা বড়, একটু সমস্যা থাকতেই পারে। হ্যাঁ, তাহলে আমরা কতদূর পড়েছিলাম? স্যার উই ইফ সি দিস এর ইনটু দ্য পূর্ব লাইফ অফ পর্যন্ত থিংস। ইফ মানে দুইটা দিসের স্ট্যান্ডে আগ পড়া হয়েছে। পর্যন্ত। এইটা না, হাউ অফেন হ্যাজ, এটা এটা এখানে না, এটাও না। না স্যার, উই না সি স্যার, এই যে ইনটু দ্য এখানে ইফ লাইফ অফ বি বার। থিংস। স্যার এই যে তার আগ ইফ দিস পর্যন্ত। থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে বলতেছে উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, না? তাই বলছে হোয়াইল এন্ড উইথ অ্যান আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার অফ, মানে মৃত্যু। হুম? মৃত্যু পরবর্তী আমাদের সোলটা জেগে ওঠে, না? হুম। সোলটা জেগে ওঠে, বডি ঘুমিয়ে পড়ে। আর তখন আমরা আমরা এমন একটা চোখ দিয়ে দেখি, যে চোখটা হচ্ছে আর জাগতিক চোখ না, তাই তো? সে চোখটা হচ্ছে কি আমাদের অন্তরের চোখ, সোলের চোখ, যেটা দিয়ে আমরা মানে মোটামুটি সবকিছুকে একদম মিশে যায়, যার সাথে আমরা মিশে যাই, যেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এই জায়গাগুলো একটু ভালো করে বুঝবা যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন, যে আমরা মৃত্যু পরবর্তী কি হয়ে যায় প্রত্যেকটা জিনিসের সাথে। এখানে সেটা আরো আরো বলা হবে যে আমাদের একটা পাওয়ার তৈরি হয়। কিসের পাওয়ার? হারমোনি, মানে আমরা প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টের সাথে যেন আমরা মিশে যাই, এবং সেখান থেকে এক ধরনের ডিপ জয় আমরা অনুভব করি। হ্যাঁ, কারণ কি উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, কারণ আমরা তখন প্রত্যেকটা জিনিসের জীবনকে, সি ইনটু মানে কি বুঝো তো? সি ইনটু মানে কি গভীরে অনুধাবন করতে পারা। পৃথিবীর যে সব। হ্যাঁ, হ্যাঁ। গভীরে অনুধাবন করতে পারা প্রত্যেকটা জীবন কেন পৃথিবীতে। আমাদের একটা প্রশ্ন থাকে যে এটা না হলেও তো থাক, চলতো। মশা কেন দেওয়ার দরকার ছিল? ব্যাঙ কেন দেওয়ার দরকার ছিল? তাই তো সাপ কেন দরকার ছিল? এরকম আমরা মাঝে মাঝে ভাবি, পিঁপড়া কেন দরকার ছিল? কিন্তু প্রত্যেকটা জিনিসের যে প্রয়োজন আছে পৃথিবীতে, প্রত্যেকটা জিনিসই যে হারমোনিয়াস, এটা তখন আমরা দেখতে পাই, বুঝতে পারি, ঠিক আছে তো? এবং এক ধরনের জয় আমরা ফিল করি যে সৃষ্টিকর্তা বা যে পৃথিবী, এটা এমনি এমনি তৈরি হয়নি, বা প্রত্যেকটা এলিমেন্টকে এমনি সৃষ্টি করা হয়নি, তার প্রত্যেকটার পিছনে কি আছে? একটা বিশেষ রিজন আছে। সেটা আমরা যেন দেখতে পারি বা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। হুম। তাহলে এটা হচ্ছে কি, দেখো তাহলে কি হলো বিষয়টা, যে যখন প্রকৃতির মাধ্যমে কি পাই আমরা? একটা গিফট পাই, না? একটা ব্লেস মুড পাই। যে ব্লেস মুডটা কি করে আমাদের মনে যখন আসে প্রকৃতির মাধ্যমে, তখন পৃথিবীর যত দুঃখ কষ্ট চাপ নাকি ডিপ্রেশন সব কি কি হয়ে যায়? সব হালকা হয়ে যায়, এবং আমরা তখন স্বাভাবিক হয়ে উঠি, এবং স্বাভাবিকভাবে আমাদের জীবনটা ততদিন পর্যন্ত পরিচালনা করি যতদিন না আমাদের মৃত্যু হয়। তাহলে মৃত্যু পূর্ববর্তী জীবনটা আমরা প্রকৃতির সান্নিধ্যেই চলতে পারি, প্রকৃতির সান্নিধ্যে সেটাকে অনুধাবন করে মেনলি চলতে পারি। তাহলে এই যে আসি এই কথাটা, এবার কই বলতেছে ইফ বি, ইফ দিস বি বাট আ ভেইন বিলিফ। হ্যাঁ, এটা অনেকের কাছে মনে হতে পারে, হ্যাঁ এটা কোনো কিছু হলো? বলো, এটা কিছু হলো? এটা কোনো বিশ্বাস হলো? হ্যাঁ, এটা বিশেষ করে আমাদের কাছে যেটা, যারা আমরা ধর্ম বা এই মানে কি বলবো অ্যাস্থেটিক ব্যাপারগুলোর সাথে নিয়ে ভাবছি, হ্যাঁ, যে প্রকৃতির সৌন্দর্য বা এই বিষয়গুলো নিয়ে ভাবি, কিন্তু প্রকৃতির এই বিষয়টাকে বিশ্বাস করি না, যে প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা আছে, আমাদের আমরা আমরা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, তিনি আমাদেরকে আমাদের সুখ দুঃখের ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, বোঝান, দেখান। প্রকৃতিকে কিভাবে এর সাথে আসতে পারে?
তাই কবি বলতে চাচ্ছেন যে এটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা একটা মিথ্যা বিশ্বাস, হ্যাঁ, মিথ্যা বা অকেজো বা বাজে একটা বিলিফ। ইয়েট ও কিন্তু তারপরেও হাউ অফ, হাউ অফ মানে কি, হাউ অফেন, হাউ অফেন চারিদিকে কি সাউন্ড, হ্যাঁ, দিকে বাসের সাউন্ড, এদিকে শিয়ালের সাউন্ড। বলছে হাউ অফেন ইন ডার্কনেস অ্যান্ড অ্যামিড দ্য ম্যানি শেপস অফ জয়লেস ডিলাইট। দেখো হাউ অফেন মানে এই যে কথাটা আবার এখানে আসবে যে আমি যখন কি হই, কোন রুমে থাকি, একা একই নাকি, আমি যখন একা একই থাকি, আমি যখন আমার ডিপ্রেসড মুডে থাকি, ওয়েরিসেম মুডে থাকি, তখন কি সুইট একটা সেন্সেশন পাই। তো এখানেও সেটা বলছে যে হাউ অফেন, কতবারই না আমি, হ্যাঁ, এরকম হাউ অফেন মানে কি, কতবারই না আমি, বিশেষ করে ইন ডার্কনেস এন্ড অ্যামিড দ্য ম্যানি শেপস অফ জয়লেস ডিলাইট। সেটা অন্ধকারে বলতে এখানে কি শুধু আমরা ওই কালো অন্ধকার বুঝবো, নাকি ওই যে এরকম খারাপ মুহূর্তকে বুঝবো বলো তো? খারাপ মুহূর্তকে। খারাপ মুহূর্ত। হ্যাঁ, খারাপ মুহূর্ত, খারাপ মুহূর্তকে। অথবা অ্যামিড দ্য ম্যানি শেপস অফ জয়লেস ডিলাইট। জয়লেস ডিলাইট কি? হোয়াট ইজ জয়লেস ডিলাইট? জয়লেস ডিলাইট মানে কি? The amid the many shapes of joyless delight. Sorry, delight, আমি ডিলাইট বলতেছি, ডিলাইট। joyless delight, হ্যাঁ, মানে কি নিরানন্দপূর্ণ, ডিলাইট মানে দিন, তাই তো? অ্যামিড তাহলে হচ্ছে মানে অ্যামিড দ্য ম্যানি শেপস অফ জয়লেস ডিলাইট। ম্যানি শেপস মানে কি, মানে বিভিন্ন ভাবে, তাই না? আমরা কি কষ্ট এক ধরনের পাই বলো? আমরা কি কষ্ট এক ধরনের পাই না বিভিন্ন ধরনের হয়? না স্যার, বিভিন্ন শেপে আসে, তাই না? বিভিন্ন ধরনের। হ্যাঁ, কখনো আমরা প্রতারিত হই, কখনো আমাদের কোনো আমাদের প্রিয় আত্মীয়ের মৃত্যু ঘটে, কখনো আমরা অসুস্থ হই, তাই না? এরকম বলছে বিভিন্ন ভাবে আমার কাছে যে জয়লেস ডে গুলো থাকে, দিনগুলো থাকে, সেই মুহূর্তগুলোতে, অথবা হোয়েন দ্য ফ্রেটফুল স্টায়ার আনপ্রফিটেবল, হ্যাঁ, যখন কি হয় ফ্রেটফুল স্টায়ার মানে আমি প্রচন্ড চেষ্টা করছি, আমি প্রচন্ড পরিশ্রম করছি, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, মানে কি ব্যর্থতার মুহূর্তে, অথবা এন্ড দ্য ফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, অথবা ফেভার অফ দ্য ওয়ার্ল্ড, অথবা পৃথিবীর যে জরাজীর্ণতা। পৃথিবীর জরাজীর্ণতা কি? মানে এই যে যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, এক দেশ কর্তৃক আর এক দেশকে কি করা, ডোমিনেটেড করা, তাই তো? অসুস্থতা ছড়িয়ে দেওয়া, তাই তো? কেমিক্যাল ওয়েপন দ্বারা মানুষকে হত্যা করা, এগুলো হচ্ছে কি দ্য ফেভার অফ দ্য ওয়ার্ল্ড। এই জিনিসগুলো কি হয়, হ্যাভ হাং আপন দ্য বিটিংস অফ মাই হার্ট। যখন এই বিষয়গুলো আমার এই হৃদয়ে কি হয়, ঝুলে যায় না হৃদয়ের উপর চেপে বসে, কেমনটা বোঝাচ্ছে? চেপে বসা, হৃদয়কে আঘাত করে, মানে আঘাত লাগা, তাই তো? আমাকে খারাপ ভাবে প্রভাবিত করে। কোনগুলো? এই যে বিভিন্ন ধরনের দুঃখ, কষ্ট, যুদ্ধ, তারপর হচ্ছে প্রতারণা, তারপর হচ্ছে ব্যর্থতা, এই সব কিছু যখন আমাকে বিভিন্ন ভাবে ব্যথিত করে, তাই বলছে হাউ অফেন। ঠিক এই মুহূর্তগুলোতে দেখো হাউ অফেন শব্দটা কয়বার ইউজ করেছে, মানে কবি আবেগ দিয়ে কিন্তু কবি বলতে যাচ্ছেন হাউ অফেন ইন স্পিরিট হ্যাভ আই টার্ন টু দি। আমি হয়তো বডিলি তোমার দিকে ফিরতে পারিনি, কিন্তু আত্মিক ভাবে আমি তোমার দিকে কতবারই না ফিরেছি। কার দিকে ফিরেছি? ও সিলভিয়া, মানে সৃষ্টিকর্তা। না, সৃষ্টিকর্তা না, কার দিকে? প্রকৃতি স্যার। হ্যাঁ, প্রকৃতির দিকে, বিশেষ করে বলছে কাকে? ওয়াই রিভারের দিকে, না? ওয়াই রিভার বুঝো? জি স্যার। হ্যাঁ, আমরা দেখলাম একটা রিভার আছে তিনটা নাবিতে, সেই রিভারের নামটা কি? একটু মিউট করে দেন স্যার। একজনের মাইক্রোফোনের সমস্যা, একটু দেখেন তো। হ্যাঁ, একটু মিউট রাখতে হবে, কারো মনে হয় আচ্ছা বন্ধ করে ফেলেছে। তো একটু ইয়ারফোন ইউজ করলে ভালো হয়, তা না হলে সাউন্ড আমি যা বলতেছি আবার আমার দিকে রিপিট হচ্ছে। দেখো এই সিলভিয়ান ওয়াই দিয়ে কাকে বোঝাচ্ছে? দেখো সিলভিয়ান ওয়াই, এটা দিয়ে বোঝাচ্ছে রেফার্স টু দ্য রিভার ওয়াই, হ্যাঁ, এন্ড ইউজেস টু দ্য ওয়ার্ড সিলভিয়ান শব্দটা কেন ইউজ করা হয়েছে? টু ডিসক্রাইব দ্য রিভার অ্যাজ উডেড মানে কি, বন জঙ্গলের মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে সেটাকে বোঝানো হয়। দেখো তো, সিলভিয়ান মানে হচ্ছে উডেড অর কনসিস্টিং অফ অ্যাবান্ডেন্ট ইন উডস অর ট্রিজ। বিশেষ করে সুন্দরবনের যে নদীগুলো আছে, তাই না, বিভিন্ন সুন্দরবনের কি মধ্য দিয়ে, না বনের মধ্য দিয়ে যে রিভার। তাই বলতেছে কবি এইখানে কি করেছেন, যেন অ্যাড্রেস করছেন কাকে?
ওই ওয়াই রিভারটাকে, সেই রিভারটাকে তিনি যেন বলতে চাচ্ছেন যে দেখো আমি তোমার দিকে কতবার না ফিরেছি, কখন কখন আমি যখন আমি কষ্ট পেয়েছি, যখন আমি ব্যথা পেয়েছি, যখন আমি প্রতারিত হয়েছি। তাহলে যখনই আমি তোমার দিকে ফিরেছি তখনই কি ঘটেছে সেটা দেখবো নাকি। হাউ অফেন হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি। তার মানে কি এখানে আমরা তো কোথাও যারা ধর্মে বিশ্বাসী তারা আমরা কষ্টের সময় কার দিকে ফিরি বলতো? স্রষ্টার দিকে। সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তার সে দিকে। ফিরতেছে কার দিকে? প্রকৃতির কাছে। তার মানে তিনি অনেকটা ওই প্রকৃতিকে ওরশিপ করছেন না। এই জায়গাগুলো একটু দাগিয়ে রাখবা, প্যান্থেইজম বলে যে ইয়াটা আসবে সেটা কিন্তু কোটেশন দিতে হবে এই জায়গাগুলোতে, ঠিক আছে? যে তিনি যখন খুব বিপদের মধ্যে থাকেন, খুব কষ্টের ভিতরে থাকেন, তখন যেহেতু তিনি প্রকৃতিকে একটা বিশেষ পাওয়ারফুল সত্তা হিসাবে দেখছেন, তাই তার দুঃখের সময়গুলোতে যেমন আমরা যারা ধর্মীয় বিশ্বাসী, এক গডে বিশ্বাসী, তারা আমরা গডের দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, তিনি প্রকৃতিকে ঠিক ওইরকম ভাবে ওরশিপ করছেন বা তার কাছে সেই দুঃখ কষ্টের আর্জি জানাচ্ছেন, তাই না? তাহলে এটা হচ্ছে তার বিলিফ। হ্যাঁ, তাই বলছে কি দেখো, বুঝতে পেরেছো? তাহলে একটু কি বলা হলো, তাহলে প্রকৃতি কতখানি তাকে সাপোর্ট দেয় বলে তিনি মনে করেন। ঠিক অনেকটা ওই ড্যাফোডিল কবিতার মতোই নাকি, যে এক ধরনের ব্লেসিং বা ব্লেসড মুড সে আমাকে দান করে যখন আমি তার দিকে ফিরি। বুঝতে পেরেছো? কি কথা বোঝা গেল? জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা, দেখি তো সেরকম একটু প্রশ্ন বাড়িছে। আজকে পরীক্ষার প্রশ্নটা একটু দেখে নি। হ্যাঁ, আজকে পরীক্ষা হলো, আজ হিস্ট্রি পরীক্ষা হলো, বুঝতে পেরেছো? স্যার এটা নিয়ে ফেসবুকে যা শুরু হয়েছে না, কেন মানে পোলাপান একদম কান্নাকাটি শুরু করে দিছে। কান্নাকাটি করার তো কিচ্ছু নাই, ছেলে মেয়ে তো ভালোই পরীক্ষা দিয়েছে। এই যে পুরো যা সাজেশন দিয়েছি তার বাইরে কোনো প্রশ্ন আসেনি, বুঝতে পেরেছো? শর্ট বলো ব্রিফ বলো, এ পর্যন্ত যে কয়টা পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় ছেলে মেয়ে ভালো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, এখানে প্রত্যেক দেখো ব্রিফ কোর্স মধ্যে এর সবই কমন, এরকম আর কি, যে বুঝতে পেরেছো? না পড়লে তো সেটা আলাদা বিষয়। এই যে একদম দেওয়া কোশ্চেন, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, যেটা 100% আসবে এখান থেকে, চসারের লাইফ এন্ড সোসাইটি তোমাদের আমি দেখাই এখানে। হ্যাঁ, শুধু তো হতাশ হলে চলবে না ভাই, পড়াশোনা তো করতে হবে। বলো, পড়াশোনা না করলে হবে? না স্যার, মানে 100%ই বলা যায় যে কমন পেয়েছে ছেলে মেয়ে। এখন যদি না পড়ে কেউ, সেটা আসলে কার দায় সেটা বলো? এই যে চসার এজ থেকে, হ্যাঁ, চসার এজ থেকে যেটা দেওয়া হয়েছে, আমি ব্রড কোশ্চেনটাই দেখাই তোমাদের। শর্ট কোশ্চেনও নান স্পিচ ট্রেল এটা আসছে। এটা হচ্ছে কি, এই দেখো 14th সেঞ্চুরি, ঠিক আছে? 3টা কোশ্চেন দিয়েছে, এই যে 3টার মধ্যে 2টা কোশ্চেন দিয়েছে, এই 2টার মধ্যে একটা আসবে, এটা এসেছে পরীক্ষায়, ঠিক আছে? এটাই তো নাকি, আমি একটু দেখি। এই যে 14th সেঞ্চুরি লাইফ, বুঝতে পেরেছ? এই কোশ্চেনটা এসেছে। তারপরে ধরো আমরা যদি শর্ট কোশ্চেনে দেখি, এটার দেখো নান স্পেস ট্রেল আসছে না, শর্ট কোশ্চেনটা দেখো, একদম প্রথম শর্ট কোশ্চেনটা, এই যে রাইট আ শর্ট নোট অন দ্য নান স্পেস ট্রেল আসছে। জি স্যার। তারপরে যদি আমরা দেখি ব্রড কোশ্চেন, আচ্ছা দেখো গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, একদম রেনেসাস থেকে। আমি তো 6টা এজ বলেছি, যে এই 9টা এজের ভিতরে এই 6টা এজ পড়বা, কোশ্চেন আসবেই সেখান থেকে। দেখো রেনেসাস পিরিয়ড একটু বড় পিরিয়ড, তাও সেটাকে আমরা, এই দেখো সেকেন্ড কোশ্চেনটা, ঠিক আছে? হোয়াই এলিজাবেথেন ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা এসেছে। তারপরে দেখো আরেকটা কোশ্চেন, দেখো 2টা কোশ্চেন এসেছে। হাউ ডাজ মিল্টন ব্লেন্ড দ্য রেনেসাস এন্ড রিফরমেশন এলিমেন্ট ইন হিজ রাইটিং? দেখো এই যে হাউ ডাজ জন মিল্টন ব্লেন্ড দ্য রেনেসাস এন্ড রিফরমেশন এলিমেন্ট ইন হিজ রাইটিং, এখান থেকে 2টা কোশ্চেন এসেছে। তাহলে কয়টা কোশ্চেন হলো ব্রড কোশ্চেন বলো? এখান থেকে 2টা করে আসে, যে 2টা করে আসে, স্যার 3টা বলেছি এখান থেকে। দেখো এই দিয়েছি 3টাতে, তার ভিতরে এই 2টা এসেছে, এটা এবং এটা এসেছে, ঠিক আছে? তাহলে 3টা কোশ্চেন হয়ে গেল নাকি, বলো? তারপর হচ্ছে মনে করো
এই যে কমেডি অফ ম্যানার্স যদি বলি, রোমান্টিক মোড, পুরো এখানে যে কয়টা কোশ্চেন আছে সবগুলো এসেছে। এই যে নরমান কনকোয়েস্ট যদি আমরা এটা দেখি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট, এটা হচ্ছে প্রথম স্টার তোমার হচ্ছে। স্যার আপনার কথা তো আটকাতে আসতেছে। হ্যাঁ বলো, কথা আটকে আটকে স্যার আসতেছে। আপনার কথা থেমে থেমে যাচ্ছে, আবার হচ্ছে স্ক্রিনটা মাঝে মাঝে চলে যাচ্ছে। আচ্ছা আমার এখানে ঠিক আছে। নেটের সমস্যা। আমাদের তো ঠিক আছে। আচ্ছা, এটা দেখতে পেয়েছো? দেখো এই যে 3 নম্বর কোশ্চেনটা, এখানে দুটো কোশ্চেনের ইয়া দিয়েছি, এটা এবং এটা দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। চারটা কোশ্চেন এসে গেল। দেখা যাচ্ছে। প্রথম 3টা এজ থেকে 4টা কোশ্চেন হয়ে গেছে কিন্তু, মানে প্রথম 3টা এজ থেকে 4টা কোশ্চেন, মানে যেটা বলছিলাম যে এ দেখো আর্লিয়ান মিডল ইংলিশ পিরিয়ড, এজ অফ চসার আর রেনেসাঁস পিরিয়ড, তাই তো এইটা। তারপর তোমার রেস্টোরেশনে কমেডি অফ ম্যানার্স আছে, রোমান্টিক এজে আছে, ভিক্টোরিয়ান এজে যদি দায় মনে করো, ভিক্টোরিয়ান এজে কোনটা আসছে এখানে? সরি, ভিক্টোরিয়ান এজ থেকে আসেনি, বড় কোশ্চেন আসেনি, এটা এসেছে মডার্ন এজ থেকে। ধরো মডার্ন পোয়েট্রি দেখি, আমি বলেছিলাম এখান থেকে পোয়েট্রির কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি। এই যে আসছে না এই কোশ্চেনটা, দুই নম্বরটা দেখো, প্রথম দুটাতে কিন্তু আমি স্টার্ট দিয়েছি, এটা এবং এটা আসছে কিনা, আছে সেকেন্ডটা। এই যে ইয়েটস এবং এলিয়টস, হ্যাঁ ডব্লিউ.বি.ইয়েটস এবং এলিয়টস এর দ্বারা এই যে ব্রড কোশ্চেনটা দেখো, 5টা কোশ্চেন কিন্তু হয়ে গেছে। এই যে ডিসকাস দ্য মেইন ফিচার অফ মডার্ন পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু ডব্লিউ.বি.ইয়েটস এবং টি.এস. এলিয়ট। তাহলে 5টা কোশ্চেন হয়ে গেল নাকি? 1টা 2টা 3টা 4টা 5টা, আর এগুলো আসছে যদি আমরা দেখতাম তাহলে এখানে এমনি লেখা যাবে। ঠিক শর্ট কোশ্চেনও প্রায় সবগুলোই কমন আসছে। ব্ল্যাক ডেথ, এই যে তোমার এই এখান থেকে কিন্তু ব্ল্যাক ডেথটা আসছে। এটা কোন ইয়াতে আছে ভাই? এজ অফ চসারে আছে নাই ইংলিশ মিডল অ্যান্ড ইংলিশ পিরিয়ড, এটাতে আছে সম্ভবত, দেখি এটাতে আছে। আজকে কোশ্চেন বরাবর থেকে অনেক সহজ আসছে। এই যে ব্ল্যাক ডেথ দেখো, দুটা কোশ্চেন কিন্তু পরপর 6 এবং 7, যদি এটা স্টার্ট দেওয়া হয়নি, এখান থেকে আসছে। এই নান পিস টেল এবং এটাতে দুটা কোশ্চেন এসেছে। তারপরে ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে দেখো, ভিক্টোরিয়ান এজ থেকে আসছে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, এই যে ভিক্টোরিয়ান এজের শর্ট কোশ্চেন। এই যে দেখো ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ঠিক আছে তো, এই যে 3 নম্বর কোশ্চেনটা এসেছে। এখান থেকে আরেকটা কোশ্চেন এসেছে, মডার্নিজম থেকে এসেছে, রেস্টোরেশন থেকে এসেছে, পিউরিটানিজম থেকে এসেছে। তো যাই হোক, এখন তারপর হচ্ছে যে উইমেন নভেলিস্ট, কোনটা এটা? 18th সেঞ্চুরি। আচ্ছা, তো যাও, কার সমস্যা না। তাহলে পরীক্ষা যদি খারাপ হয়, এটা কার জন্য হয়েছে বলো? কোশ্চেন খুবই সহজ হয়েছে, আমার দিয়েছি বলে তা না, খুবই নিজের জন্যই হবে। হ্যাঁ, কমন কোশ্চেন গুলো এসেছে, সেটা সবাই বললে সবাই, আমি বলেছি বলে আমার জন্য এসেছে তা না। বিষয়টা হলো বরাবরে কোশ্চেনটা সহজ এসেছে, যেমনটা ধারণা করেছিলাম আর কি। হ্যাঁ, এর আগের বারে যে কঠিন এসেছিল তা না, কিন্তু ঘুরে ফিরে ওই কোশ্চেন গুলোই আসে। তারপরও দেখো, সবার পরীক্ষা খারাপ হবে এমন, মানে ভালো হবে এমনটা না। যেমন এই যে এখানে একজন লিখেছে, স্যার অনেক বড় কোশ্চেন হয়তো মনে ছিল না। এখন মনে না থাকলে তো কিছু করার নেই, সেটা তো হিস্ট্রিটা আমি সবচেয়ে আগে শেষ করেছিলাম এদের, বুঝতে পারছো? সবাই বলতে ভালো হয়েছে, হিস্ট্রিতে আমি সবার আগে শেষ করেছিলাম, যাতে ওই জিনিসটা সবার কাছে সমস্যাজনক, তো ওইটাকে আমি একটু আগেই কভার করার চেষ্টা করেছিলাম, দিয়ে প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম। এখন না হলে কি করা যায় বলো? এই জন্য বলছি তো যে বিশ্বাস করে জাস্ট পড়ে যেতে হবে। কোশ্চেন পরীক্ষা তোমার ভালো না হওয়ার কিছু নেই যদি তুমি পড়াশোনা করো। এই যে এখন ক্লাস করবা না, তাই না? সবাই কি পরীক্ষা ভালো দিবে? এই জায়গায় তোমার সাথে যারা পড়তেছে বলো তো, সবাই পরীক্ষা ভালো দিবে? না স্যার। এখানে কতজন ফেল করবে? এই যে এখন লাইভ ক্লাস করবে না, পরে মনে করবে কি পরে রেকর্ড ক্লাসটা দেখে নিব, কিন্তু রেকর্ড ক্লাস আর দেখা হয় না। আমরাও তো ক্লাস করি কোনো না কোনো ট্রেনিং এ বা ইয়াতে, যেটা একবার রেকর্ডেড হয়ে যায় সেটাতে আর গুরুত্ব আসে না, মনের থেকে আর ভালো লাগে না। রেকর্ডটা তো হচ্ছে অনেকটা ওই সেই ইয়ার মতো, বুঝতে পারছো, মানে একটা ব্যাকআপের মতো, যে ব্যাকআপটা আমাকে বিপদের ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিন্তু পুরোপুরি আমাকে সাপোর্ট দিতে পারে না। ব্যাপারটা এইরকম। তো যাই হোক, এখানে দেখো এই যে ওয়াই রিভার, এখানে যে ব্রিফ কোশ্চেন গুলো আসছে রোমান্টিক পোয়েট্রি, দেখবা যে একদম খুবই সিম্পল কোশ্চেন গুলো আসছে। তোমাকে যদি আমি নাও বলি যে এগুলো আসবে, তাও তুমি পারবা, কারণ আমরা টেক্সট গুলো অনুভব করতেছি যে তোমার পক্ষে এগুলো জানা সহজ এবং তুমি পারবা। খুবই সিম্পল কোশ্চেন গুলো আসে। কিন্তু এই কবিতা না পড়ে যারা শুধু সামারি পড়ে, যারা শুধু কি বলবো যে ওই কিছু কোশ্চেন নিয়ে সাজেশন ভিত্তিক পড়ে, তারা তো না বুঝে পড়ে, হুট পার করে মুখস্থ করে যায়।
আর পরীক্ষা যেগুলো খারাপ হয়েছে মেনলি অনেকে দেখলাম ওগুলো হচ্ছে যারা পরবর্তী যুক্ত হয়েছিল শেষের দিকে ব্যাচে, হ্যাঁ ব্যাচের শেষের দিকে যুক্ত হয়েছিল। মানে ওই যে তোমাদের যেমন প্রিপারেশন ব্যাচ করা হয় না, তোমরা তো ফার্স্ট ইয়ারে করেছিল তাই না? সবাই কি ভালো পরীক্ষা দিয়েছিল, মানে দিয়েছিল যারা ফার্স্ট ইয়ারে প্রিপারেশন ব্যাচে যুক্ত হয়েছিল বা পরে যুক্ত হবে? এটা সম্ভব তো না। কেউ আমি তো সারা বছর ধরে। হ্যাঁ আর কালকে একজন কল দিয়েছে থার্ড ইয়ারে, বুঝতে পারছো? থার্ড ইয়ারে পরে এরকম করে কল দিচ্ছে আমাকে যে স্যার থার্ড ইয়ারে কিন্তু ফর্ম ফিল আপ চলতেছে, স্যার আমি এখনো বই কিনি নাই, ঠিক আছে, আমার কিচ্ছু করা হয় নাই, কিন্তু কিভাবে পড়লে পারে আমি মানে 3+ পয়েন্ট পাবো? আমি বলছি থার্ড ইয়ারে তোমার 8টা কোর্স, যে টেক্সট গুলো পড়ে আমি এখন হাঁপাই উঠতেছি ছেলে মেয়েদেরকে, ঠিক আছে তো? আর তুমি এই 2 মাস পরে তুমি আমাকে বলতেছো 3+ পয়েন্ট পাবো কিভাবে সেটা বলো। আমি বলছি আমার পক্ষে এটা জানা সম্ভব না, আমি বলতেও পারবো না। ঠিক আছে, এখনো বই কেনেনি, তার এখন সিলেবাস সম্পর্কে ধারণা নাই। আর যত বড় বড় নভেল টেক্সট এগুলো যেগুলো পড়ানো হয়েছে ওরা না পড়ে পরীক্ষা দিবে আর ওইরকম ভাবে ফেসবুকে গিয়ে হাই কান্না শুরু করবে। আর কিভাবে রেজাল্ট হচ্ছে সেটা তো তোমাদের আমি খাতা দিচ্ছি তো। তোমাদের পরীক্ষা যারা দিয়েছে মানে প্রশ্ন কি খুব কঠিন ছিল বলো তো তোমাদের পরীক্ষায়, বলো? না স্যার না স্যার ভালোই ছিল। তারপরও খাতার অবস্থা দেখছো? এসব তো কান্নাকাটি করার লোক, তারা এমন ভাবে কাঁদবে মনে হবে স্যাররাই মনে ওদেরকে ফেল করে দিয়েছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ওটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আচ্ছা এখন তোমরাও একই কাজ করবা, সবাই যুক্ত যদিও আমি অত ভালো লিখি নাই, তারপরে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে আমি না লিখলে আমাকে নাম্বার কোথা থেকে দিবে। না অবশ্যই, আমি তো বললাম যে আমি যা টেক্সট গুলো পড়িয়েছি কেউ যদি কোশ্চেন কমনও না পায় তাও এত খারাপ লিখবে না যে সে পাস করবে না, বুঝতে পেরেছি? এত খারাপ লিখবে না, যদি কেউ পড়ে অন্তত টেক্সট গুলো তাও সে অন্তত একটা ভালো রেজাল্ট করবে। কিন্তু আমি যে কোশ্চেন আনসার গুলো দিয়েছি এগুলো যদি কেউ ইনপুট করতে পারে, মানে দিতে পারে আর কি পরীক্ষার খাতায়, তাহলে অবশ্যই 3+ পয়েন্ট এমনি আমি মনে করি 3.20 উপরে পাবে নাম্বার। এটা আমি সবসময় মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে এভাবে পড়লে তুমি 3.30 মানে এরকম পাবা। আর বাকি যদি কেউ আরো ভালো দিতে পারো সেটা তো 3.50 এখানে পাওয়ার রেকর্ড আছে। এবারে যে পরীক্ষা 3.90 বা 80 এরকম মানে পাওয়া পসিবল বা পাই এরকম, এটা তো অবশ্যই, কিন্তু এক্সেপশনাল রাইটিং হতে হবে, ঠিক আছে? হাতের লেখা সুন্দর হতে হবে, গুছিয়ে লিখতে হবে এবং কোশ্চেন অনুসারে আনসার লিখতে হবে। তোমাদের এতে অধিকাংশ আনসার হচ্ছে কি জাস্ট সামারি, কোশ্চেন যাই আসুক না কেন ওই গল্প তুলে দিয়েছে। কোশ্চেন কি গল্প তুলে দেওয়ার জন্য বলো তো, নাকি কোশ্চেনের আদলে মানে অ্যানালাইসিস করার জন্য? বলো কোনটা? একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের আদলে তুমি অ্যানালাইসিস করবা এবং সুন্দর করে বুঝিয়ে দিবা। তোমরা অধিকাংশ কি করেছো, সব সামারি লিখে আসছো, গল্প যা জানো ওই মানে দেখবা যে 2টা কোশ্চেন লিখেছে সবাই অধিকাংশ দেখলাম, ওই যে গেমস আর টুইলাইটের যে লরা রিয়াক্ট করলো কিভাবে ওই যে স্কটের মৃত্যুতে, আর একটা হলো যে ওই যে তোমার সোশ্যাল ডিস্টিংশন, তাই তো? এই দুটার উত্তর একই। ওই লরা বিয়া পাইলো, একজন লোক মারা গেল, লরা জানতে পাইলো, লরা গিয়ে তার আত্মীয়দেরকে বললো, তাই তো? তারা এটাকে গার্ডেন পার্টি স্টপ করলো না। এইভাবে গল্প 2 জায়গায় একই জিনিস লিখে রাখছে। আসলে কি ওইরকম বিষয়টা? হ্যাঁ, ওখানে তো সোশ্যাল ডিস্টিংশনে তো একটা প্যারাগ্রাফই আছে গল্পের ভিতর, যেখানে ওদের বলা হয়েছে ওদের ঘর বাড়িকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, ওদের ছেলে মেয়েদের সাথে ওদের সাথে মিশতে দিচ্ছে না। এই কথাটা আমি এই যে প্রায় কত আমার একদিকে প্রায় 250 খাতা মানে আমি সব খাতা দেখে ফেলেছি, সব খাতা দেখা হয়ে গেছে। এই পয়েন্টটা আমি একটাও লেখার ভিতরে পাইনি যে সোশ্যাল ডিস্টিংশনের জন্য ওই প্যারাগ্রাফটাকে উল্লেখ করেছে। আমি এই পয়েন্ট লিখছি স্যার। হ্যাঁ, এই পয়েন্টটা এখানে চাচ্ছি আমরা তো এই পয়েন্টটাই চাচ্ছি যে ওখানেই তো ডিস্টিংশনের ব্যাপারটা দেখানো হয়েছে যে ঘর। স্যার আমি এই আটা থেকে পোস্টটা থেকে মানে আনসার করতে পারছি মোটামুটি, কারণ এটা আমার অনেক ভালো লাগতো, তো আমি অনেক ভালো করে পড়ছিলাম। তো যাই হোক, এই জন্য বলছি যে তোমাদের কোশ্চেন অনুসারে আলোচনা করতে হবে। তোমরা সব সামারি জানো এবং বিশেষ করে অনলাইনে দেখবে যে অনেক এরকম গ্রুপ আছে। এমনও হয়েছে, তোমরা কি জানো, এই যে গ্রুপ আমাদের স্টুডেন্টরাই, হ্যাঁ কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে, আমি বলছি না নামগুলো, ওখানে মনে করো যে কয়েকজন এখানে পড়ে তারাই ওগুলোকে পরিচালনা করে, এমন জানো? জি স্যার। জি স্যার আছে। এই যে এখানে আমার কাছে পড়ে কিন্তু তারা ওই গ্রুপগুলোকে পরিচালনা করে এবং মোটামুটি এমন হয়েছে যে ওই নামমাত্র কিছু ফি নিয়ে তারা স্টুডেন্টদেরকে সামারি টামারি পড়িয়ে মোটামুটি কোশ্চেনে সাজেশন দেওয়ার তো কোনো ব্যাপার না ভাই, ওগুলো তো সবাই দিতে পারবে, তুমিও দিতে পারবা, ওটা তো মূল কথা না। কোশ্চেন তুমি কমন পাবা, কিন্তু কিভাবে লিখলে কিভাবে ইয়া করলে সেগুলো তুমি পারবা সেটা কিন্তু তোমার এখানে ইয়া নাই, ঠিক আছে? তো যাই হোক, যে যেভাবে
বিষয়টাকে দেখে। তা আমার যেটা কথা হলো, দয়া করে তোমরা যখন এসেছো বিশ্বাস করে পড়তে থাকো। ভালো রেজাল্টের ব্যাপারটা অবশ্যই হবে যদি তুমি আমি যা দিচ্ছি সেগুলোকে গ্রহণ করো। একজন টিচার হিসেবে বলছি, আমি তোমার বড় ভাই হিসেবে বলছি না, আমি কিন্তু বারবার বলি এটা, ঠিক আছে তো, যে আমি খাতা দেখি, খাতা অ্যাসেস করি এবং আমি যা বলবো সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি তোমার বড় ভাই হিসাবে কথা বলবো না, ঠিক আছে, যে বড় ভাইয়ের আইডিয়া করে কথা বলবে। আমি তোমাকে বলবো যেটা সেটা আমার সরাসরি কথা হবে, কারণ আমার এই অনার্স পড়ানোর অভিজ্ঞতা 15 বছরের মিনিমাম, বুঝতে পারছো? হ্যাঁ, অতএব বিশ্বাস করা যদি যাই তো থাকবা, আর যদি বিশ্বাস করতে না পারো তো চলে যাবা, কিন্তু দয়া করে নিজের টাকা পয়সা আর সময়টা নষ্ট করবে না কোথাও, কারণ লাইফটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভালো রেজাল্ট তোমাকে একটা জায়গায় পৌঁছে দিবে। পড়াশোনাকে বিশ্বাস করে পড়াশোনা করো, পড়াশোনা তোমাকে যা দেওয়ার তাই দিবে, তোমাকে কখনোই ঠকাবে না। এখানে একটা কথা আছে প্রকৃতির এরকম। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম যেটা আমি মানে এখানে পড়েই অনেকে খারাপ রেজাল্ট করবে, এটা আমার কাছে খুব খারাপ লাগে। কারণ আমি দেখো সবসময় কি করছি, স্ট্রংলি বলছি তোমাদেরকে, বারবার অনুরোধ করছি ক্লাস করো, হোমওয়ার্ক দিতে বলছি, পরীক্ষা নিচ্ছি, সেই পরীক্ষাগুলোকে দিতে বলছি। তুমি আমি খাতা অ্যাসেস করি আর না করি, তুমি পরীক্ষাগুলো দাও, দেখবা যে তোমার একটা আইডিয়া চলে আসবে, একটা আইডিয়া ডেভেলপ করবে, টাইম ম্যানেজমেন্ট হবে, সবকিছু হবে। তুমি কিছুই করলা না আর পরীক্ষার পরে এসে বললা স্যার আমার পরীক্ষা খারাপ হয়েছে, হতেই তো পারে পরীক্ষা খারাপ। আমি তো বললাম যে এখানে যারা পড়বে তার 50% বেশি পরীক্ষা খারাপ দিবে। খারাপটা হবে এই কারণের জন্য না যে আমার কাছে কোনো ম্যাটেরিয়ালস নেই, এটা এই কারণে জন্য হবে যে তুমি পড়োনি নিয়মিত। এটা অভিশাপ না, এটা হচ্ছে বাস্তব কথা। অনেকে টিচাররা সরাসরি বলে, যখন ওই কথাটা ঘটে যায় তখন মনে করে টিচার মনে অভিশাপ দিয়েছে, এমনও আমি শুনেছি। কিন্তু এটা স্যার অভিশাপ দেয় না, তারা প্র্যাকটিক্যাল একটা কথা তোমাকে দেখে বলে যে তোমার এরকম হবে অথবা এরকম হবে। হ্যাঁ, তো যাই হোক, সবাই সবার মানে কি বলবো, ইয়ার লাইফে কি বলবো, যেটা প্রফেশনাল লাইফে সবাই এক্সপেরিয়েন্স, এবং সবাই এক্সপেরিয়েন্স হওয়া দরকার, সে ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, যেটাই হোক। তো তোমরা সেই জায়গাতে যাবো আস্তে আস্তে আমি মনে করি, এবং সেই লাইফের জন্য আমি তোমাদেরকে ঠকাবো না, এটা হলো বড় কথা। যে আমি তোমাকে ওই শর্ট কিছু দেখিয়ে দিয়ে, জাদুকরি কিছু দিয়ে আমি তোমাকে ঠকাবো না। আমি তোমাকে যেটুকুই করা লাগে একজন টিচার হিসেবে আমি তাই করাবো, তোমাকে পুরোটা পড়াবো যতটুকু পারি। আমি হিস্ট্রি তো পুরোটা তোমাদেরকে পড়াবো, যেটা আমি ওদেরকে পড়িয়েছিলাম, এবং তার পরবর্তী আবার রিভিশন দেওয়া হয়েছে, কোশ্চেনগুলো উত্তরগুলো আবার পড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি রেকর্ড ক্লাস দেখো ইউটিউবে অনেক দেওয়া আছে, যে পুনরায় আবার রিভিশন ক্লাস করানো হয়েছে হিস্ট্রির 1 মাস পুরোটা, এবং সেই কোশ্চেন যেগুলো পারেনি তাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে যদি একজন পরীক্ষা খারাপ করে, আসলে এর মতো দুঃখের বিষয় থাকে না। তো সরি যে সময়টা নষ্ট করলাম। আচ্ছা, তো যাই হোক, এখানে তাই বলতেছে যে আমি কতবারই না তোমার দিকে ফিরেছি, ঠিক আছে তো। কারণ কি দেখো, দাও ওয়ান্ডারার থ্রু দা উডস, তুমি হচ্ছে কি ওয়ান্ডারার, মানে কি বলো তো? কবি এখানে একটা বিশেষ একটা টার্ম ইউজ করা হয়েছে, লিটারেরি টার্ম ইউজ করা হয়েছে, সেটা কি বলতো? নদীকে কি বলা হচ্ছে এখানে? পার্সনিফাই করা হয়েছে, তাই না? তাকে পার্সনিফাই করে বলছে তুমি হচ্ছে ওয়ান্ডারার, তুমি যেন হচ্ছে পথিক, তুমি বনের ভিতর দিয়ে চলাচল করো, ঠিক আছে তো, এবং তোমার চলাচলটা প্রকৃতির সাথে রিলেটেড। অতএব এই কারণে আমি তোমার দিকে যে কতবার ফিরেছি, বিশেষ করে কোথায়, কিসে, আমার বডিলি না বরং আত্মিকভাবে। আমি হয়তো একটা রুমে বসে আছি, অন্ধকার রুমে একাকী বসে আছি, কিন্তু আত্মিকভাবে, আত্মা দিয়ে, কল্পনায় আমি তোমার দিকে কতবার ফিরেছি, তোমার কাছে যাচনা করেছি, আকাঙ্ক্ষা করেছি, এবং তুমি সেটা দিয়েছো, এবং আমার হৃদয়টা হালকা হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। অ্যান্ড নাও মানে কি এখন বলতে কোন মুহূর্ত? সরি, আমি ডিস্টার্ব করতেছি, আমি আসলে বাহির থেকে আসতে দেরি হয়ে গেছে, তো আমাকে একটু বলবেন এটা বই কোনটা পড়তেছি। তুমি গত ক্লাস করেছিলা? না স্যার, করি না গত ক্লাস। তাহলে তো বুঝবা না, একটু মেসেঞ্জারও দেখবা যে আমি তো হোমওয়ার্ক লিখে দিই। এটা টিনটন অ্যাবি, উইলিয়াম ওয়াটসন। জি স্যার, আমার হচ্ছে এমবি শেষ হয়ে গেছিল স্যার, আমি এমবি নিতে পারিনি, তো আমি আজকে নিচ্ছি। টিনটন অ্যাবিতে আমরা পড়ছি, ঠিক আছে? কারণ এখন তুমি বুঝবা না তো এই কবিতার মাঝখানে এসে ওই ক্লাস। স্যার এর জন্য আমি ক্লাস করতে চাই নাই, তারপরে এমবি নিয়ে নিছে, এর জন্য আমি জয়েন করছি। আমি ওটা করে এটা করতাম যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা করে এটা করা তোমার জন্য ভালো হবে। আচ্ছা, এবার আসি, বলছি এন্ড নাও মানে এখন মানে কখন? 5 বছর পরে নাকি? 5 বছর তাহলে আমি লিভ নিয়ে নিই, কারণ আমি এমবি সীমিত নিছি, তো এটা করে আমি এটা রেকর্ডটা করব। তোমার খুশি, সেটা তো সমস্যা না। তুমি যদি আগের ক্লাসটা না দেখো, এটা করে তুমি বুঝবা না। জি স্যার, এখন আমি এটা করলে আমার এমবি গুলা শেষ হয়ে যাবে, তো আমি ওটা করে এটা করলে আমি করতে পারবো। হ্যাঁ, ওটা করো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, and now with gleams of half extinguished thought. গ্লিম মানে কি বলো তো? গ্লিম মানে কি? একদম ফুল লাইট কে বোঝায় না ডিম লাইট কে বোঝায়?
ডিম লাইট। আর একটা হচ্ছে কি হাফ এক্সটিংগুইশ থট। হাফ এক্সটিংগুইশ মানে কি, মানে কিছুটা নিভে গেছে না, আধো। এখন এখানে থট বলা হচ্ছে মানে কি, মানে মনে করো আজ থেকে 5 বছর আগে আমি কিছু দেখেছিলাম, তার কিছু মনে পড়তেছে, কিছু মনে পড়তেছে না, এরকমটাকে বলা হচ্ছে হাফ এক্সটিংগুইশ থট। মানে অর্ধেক নিভে গেছে, মানে অনেকটা আলোর অর্ধেক শেষ হয়ে গেছে, বিশেষ করে যখন চার্জ থাকে না, তাই না, লাইটের চার্জ না থাকে, আবসা আবসা মনে আছে। হ্যাঁ আবসা আবসা। তাই বলছে গ্লিমস মানে কি আবসা আবসা, তাহলে ওই অর্ধ, তাই তো, হারানো চিন্তা ভাবনার আবসা আবসা সেই চিন্তা দিয়ে কি করছে, এবং আরো কি, and with many recognitions dim and faint, এবং অনেক রিকগনিশন মানে কি, আমি কিছু চিনতে পারছি, কিছু চিনতে পারছি না, এখানকার হ্যাঁ কিছু চিনতে পারছি কিন্তু কিছু চিনতে পারছি না, এরকম হাফ এক্সটিংগুইশ, ডিম অ্যান্ড ফেইন্ট, এই শব্দগুলো ইউজ করা মানে হচ্ছে যেহেতু আমি 5 বছর আগে এসেছিলাম সেইগুলোর কিছু আমার মনে পড়ছে, কিছু পড়ছে না। দেখো এই কবিতাটা ভালো করে পড়বা, কারণ এই কবিতার সাথে আরেকটা কবিতার একটা লিঙ্ক আছে, ওটাও তাহলে সহজে বুঝতে পারবা যে কি বলা হচ্ছে। and somewhat of a sad perplexity, somewhat of a sad perplexity মানে কি, মানে আমার ভিতরে এখন একটা, মানে পারপ্লেক্সিটি মানে কি বুঝি বলো তো, হতবুদ্ধি। হতবুদ্ধি ব্যাপার, তাই তো, এরকম মানে দ্বিধাদ্বন্দ্ব, তাই তো, বা ক্লিয়ার ভাবে আমি বুঝতে পারছি না যে কি করা উচিত, কি করা উচিত না। তাই বলতেছে যে আমি যেহেতু অনেকদিন পরে এখানে এসেছি, তাই কিছুটা পারপ্লেক্সিটি, স্যাড পারপ্লেক্সিটি আমার ভিতরে কাজ করছে, যে আমি এগুলো কেন স্মরণ করতে পারছি না, মানে আমার কি বয়স হয়ে গেছে, হ্যাঁ আমার কি মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, এরকম বলছে। হ্যাঁ তাই বলছে দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস এগেইন। হ্যাঁ কিন্তু দেখাচ্ছে যে হাফ হলেও কিছু কিছু আমার মনে পড়ছে, আমার মনের পিকচারে এখনো ভেসে উঠছে, নাকি দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস এগেইন মানে কি, মনের চোখে সেই পিকচার গুলো এখনো ভেসে উঠছে। কেমন একটা জিনিস মনে করো, যে তুমি যেটা অবলোকন করেছো কোনো একটা জায়গা, তোমার গ্রামের হোক বা শহরের হোক, যেখানে তুমি থাকতা, সেখানে একটা মনে করো খোলা মাঠ ছিল, সেখানে একটা খোলা মাঠ ছিল মনে করো, বা খোলা বা একটা বাগান ছিল, কিন্তু প্রায় অনেকদিন হয়ে গেল তুমি গ্রামে যাওনি। এবার তুমি গ্রামে গিয়ে দেখলা যে ওই বাগানটা বা খোলা মাঠটাতে একটা বড় মার্কেট করা হয়েছে। তোমার কি ওই আগের স্মৃতিটা ভুলে যাবা, না ওইটা তোমার ওখানে দাঁড়ালে মনে পড়বে বলো তো? দাঁড়ালেই মনে পড়বে। দাঁড়ালেই মনে পড়বে। ক্লিয়ারলি মনে পড়বে না এখানে একটা কি গাছ যেন ছিল, এখানে যেন একটা কি ছিল, ওখানে একটা কি ছিল, হয়তো ক্লিয়ারলি মনে পড়বে না, কিন্তু ওই ইমেজটা তোমার ভিতরে কিন্তু সারা জীবন থাকবে। যে অথচ যারা পরে জন্মগ্রহণ করেছে, যারা কখনো এই আগের অবস্থানটা দেখেনি, তাদেরকে তুমি কি বলে বোঝাতে পারবা যে এটা কেমন ছিল ওই জায়গাটা? না স্যার। বলে বোঝাতে না পারবা। স্যার। মানে তোমার মনেই ওটা ইমেজ আকারে ফুটে উঠবে যে এইরকমটা ছিল, কিন্তু তুমি কখনোই ওটা বলে কাউকে বোঝাতে, কারণ ওদের মনে ওই ইমেজ আসবেই না, জাস্ট বলাটাই হবে শায়দ, তারা হয়তো বুঝবে যে এরকম একটা কিছু ছিল। কিন্তু তোমার ভিতরে যে রিভাইভ করতেছে এই পিকচারটা, তুমি যতবার যাবা ততবার এখানে যত রকম পরিবর্তন হোক না কেন, আরো 10 বার পরিবর্তন হোক না কেন, তোমার ওইটা মাথায় আসবে। হ্যাঁ তাই বলছে দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস এগেইন। কারণ কি, হোয়াইল হিয়ার আই স্ট্যান্ড, কারণ এখানে যখন আমি দাঁড়াই, নট অনলি উইথ দ্য সেন্স অফ প্রেজেন্ট প্লেজার, কারণ আমি এখন দাঁড়িয়ে আছি মানে আমি এখন প্রেজেন্টলি একটা প্লেজার বা আনন্দ অনুভব করছি। তাই বলছে শুধুমাত্র প্রেজেন্ট প্লেজার দিয়ে নয়, বাট উইথ প্লিজিং থটস, বরং একটা প্লিজিং থট নিয়ে, দ্যাট ইন দিস মোমেন্ট দেয়ার ইজ লাইফ অ্যান্ড ফুড ফর ফিউচার ইয়ার্স। তাহলে অতীতে তো আমি এখানে ছিলামই, বর্তমানে এখানে দাঁড়িয়ে আমি এক ধরনের আনন্দ অনুভব করছি। শুধু এর জন্যই যে আমি এখানে খুশি বোধ করছি তা নয়, বরং আরেকটা প্লিজিং থট আমার মনেই আছে যে এখানে দাঁড়িয়ে আজকে যে মুহূর্তটা আমি এনজয় করছি, সেটাও আবার আমার ফিউচার ইয়ার্স এর জন্য চার্জ হিসাবে কাজ করবে। মনে করো ফুড, লাইফ এবং ফুড হিসাবে কাজ করবে। যেমনটা আজ থেকে 5 বছর আগে এখানে দাঁড়িয়েছিলাম, যখন সেই স্মৃতি যখন আমাকে আমার কষ্টের মুহূর্তে আমাকে কি দিয়েছে, আনন্দ দিয়েছে, ঠিক আজকে দাঁড়িয়ে আছি, আজকে দাঁড়িয়ে আমি আজকে যা এখানে পাবো সেটা আবার আমার পরবর্তী জীবনের ওই লাইফ এবং ফুড হিসাবে কাজ করবে। মানে এই স্মৃতিটা, আজকের স্মৃতিটা আবার পরবর্তী কয়েক বছর আমার জীবনে কাজ করবে। কথা বুঝতে পেরেছো? মানে অতএব এখানে আমি যে এসেছি, এখানে কি অকারণে আসছি বলো? যে প্রকৃতির মধ্যে ঘুরে কি আমরা শুধু সময় নষ্ট করি? এরকমটা কবির মতে এরকম, যে আমরা শুধু কি সময় নষ্ট করি, যে প্রকৃতি ঘুরে ফিরে লাভ কি? না, অবশ্যই এখানে এমন কিছু বিষয় আসে যেটা আমার অবসর সময়ে, আমার দুঃখের সময়ে আমাকে বিশেষ শক্তি দান করে, বা বিনোদন দান করে, বা সাপোর্ট দান করে। সো আই ডেয়ার টু হোপ, আর এটাই আমি আসলে আশা করছি এখানে, এবং আশা করার সাহস করছি। হ্যাঁ, যে অবশ্যই আজকে দাঁড়িয়ে আমি যা কিছু এখানে অবলোকন করব, সেটা ফিউচার ইয়ার্সে আমার কাজে লাগবে। দো চেঞ্জড,
আচ্ছা, আজ থেকে 5 বছর আগে আমি যখন সেখানে গিয়েছিলাম আর আজকে যে আমি এসেছি, আমার মানসিকতা এখনো একই কি আছে না চেঞ্জ হয়েছে কিছুটা? বলো। চেঞ্জ কিছুটা চেঞ্জ হবে। কতটা change হয়েছে? Change অথবা আমি হবে। যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গারও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। আজ থেকে 5 বছর আগে তুমি কোন ক্লাসে পড়তা? 9 10 নাকি জি স্যার 10 বা এসএসসি পরীক্ষা দিতাম? তাহলে তখনকার মানসিকতা এখনকার মানসিকতা এক না, বলো তো? না স্যার। এক না কিন্তু না স্যার। না। অনেকটাই ভিন্ন। একটু মিউট রাখো। তাই বলছি দো চেঞ্জ। মারিয়া মিউট করো। একটু ইয়ারফোন ইউজ করবা গো। এখনো মিউট করো। হ্যাঁ, মারিয়া বলে একজন আছে, সে মিউট করেনি। মারিয়া হয়তো আনমিউট করে চলে গেছে কোথাও। তোমাদের করছে স্যার। হ্যাঁ, করেছে এখন। নিজের জন্য নিজের কাছে ফাঁকি দিও না ভাই। হ্যাঁ, ফাঁকিবাজি নিজের সাথে করবে না, অন্যের সাথে করো, তাও তোমার লাভ আছে। সেলফ ডিসেপশন পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অপরাধ। যে নিজেকে প্রতারণা করতে পারে সে সবাইকে করতে পারে। বুঝতে পেরেছো? নিজের সাথে প্রতারণা করা সে সবার সাথে করতে পারে। তা যে ব্যক্তি নিজেকে ফাঁকি দিতে পারে তাকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, কারণ তার ভিতরে সেই বোধ বুদ্ধিটা তৈরি হয় না এখনো, সেই মুহূর্তে তাকে বিশ্বাস করা যায় না। বলছেন সো আই ডেয়ার টু হোপ দো চেঞ্জ নো ডাউট, বলছে নিঃসন্দেহে যদিও অনেক চেঞ্জ হয়েছে। কোথা থেকে? ফ্রম হোয়াট আই ওয়াজ হোয়েন ফার্স্ট আই কেম অ্যামং দিস হিলস। হ্যাঁ, যে আমি যখন এখানে প্রথম এসেছিলাম তারপরে হয়তো অনেক পরিবর্তন হয়েছে এই হিলে, এই পর্বতে বা বনে। তখন আমি কেমন ছিলাম? হোয়েন লাইক আরো, এই জায়গাটা দাগিয়ে রাখবা কারণ এটা কোটেশনে দিব যেহেতু। হ্যাঁ, জানেন এটা কম, এটা ইয়ে থাকবে এই জায়গায়। হ্যাঁ, একটা মানে ডিস্টিংশন থাকবে বা একটা কন্ট্রাস্ট থাকবে যে 5 বছর আগে আমি কেমন ভাবে এখানে এসেছিলাম, কি করছিলাম, আর এখন কেমন ভাবে করছি। তাই বলছি দেখো ফার্স্ট হোয়েন, দেখো ফ্রম হোয়াট আই ওয়াজ হোয়েন ফার্স্ট আই কেম অ্যামং দিস হিলস, হোয়েন লাইক আ রো আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স। কারণ এখানে যখন আমি প্রথম এসেছিলাম তখন একটা রো এর মতো আমি এই পাহাড়গুলোর উপরে লাফিয়ে বেড়াচ্ছিলাম। রো মানে বুঝো? হোয়াট ইজ রো? রো বুঝো? পারি। হরিণ, ঠিক আছে তো? এই যে হরিণটাকে বোঝায়। রো এর অনেকগুলো মিনিং আছে। এই যে মেনলি হরিণের শাবককে বোঝায়। হ্যাঁ, রো ডেয়ার। বলছে অনেকটা ক্ষুদ্র হরিণ একটা বিষ্ট। ছাগলের বাচ্চা, যখন ছোট একটা ছাগলের বাচ্চা বা ভেড়া বাচ্চা খুব লাফালাফি করে না, খুব মজা করে না? মানে ব্যাপারটা এরকম যে তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলা তোমার লাফালাফি বেশি হবে না যে ফোর্থ ইয়ারে পড়তেছে তার লাফালাফি বেশি হবে? লাফালাফি কার হয় বলো তো বেশি? ফার্স্ট ইয়ার ইংলিশে পড়া অন্য মানে যে কোনো ইয়ারেই হোক, যে কোনো জায়গাতেই হোক, এমনকি এইচএসসি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে পার্থক্য কি? 9 এবং 10 বা এসএসসি পার্থক্য কি? মানে প্রত্যেকটাই, অথবা কেউ নতুন বিয়ে করেছে তার অবস্থানটা কি, তার ওয়াইফকে নিয়ে। হ্যাঁ, মনে পার্কে ঘুরতে গেছে, তখন ধরো যারা পুরনো মানে অনেকদিন হয়ে গেছে বিয়ে করতে, তারা পার্কে আসছে, তারা দেখে বুঝতে পারবে না উনি নতুন বিয়ে করছে। হ্যাঁ, মানে একটা অন্য ধরনের রিলেশনশিপ, অন্য ধরনের ভাব কাজ করে। তাই বলতেছে আমি যখন প্রথম এখানে এসেছিলাম বা ছোট একটা বাচ্চাকে মনে করো ফুল বাগানের মধ্যে দিয়ে যদি তুমি ছেড়ে দাও কেমন করবে? সে লাফিয়ে বেড়াবে না? এই ফুল থেকে ওই ফুল, হ্যাঁ, দৌড়ে বেড়াবে। বা তাকে তুমি অনেকগুলো খেলনা দাও ঘরের ভিতর দিয়ে, তুমি বলো খেলো একবারে, সে কি করবে? একটা নিয়ে সন্তুষ্ট থাকবে বলো তো? না স্যার সে দেখে মোটামুটি লাফালাফি শুরু করে দিবে, পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে দৌড়ে বেড়াবে। হ্যাঁ, অথবা মনে করো যে শহরের ছেলে মেয়ে যখন গ্রামে আসে দেখি তো কি লাফালাফি দৌড়াদৌড়ি করে, মনে হয় কি একটা খোলা জায়গা পেয়ে গেছে। হ্যাঁ, গ্রামে গেলে বোঝা যায়। তাই বলছে ওইরকম ভাবে হোয়েন লাইক আ রো আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স। আর কোথায়? বাই দ্য সাইডস অফ দ্য ডিপ রিভার্স অ্যান্ড দ্য লনলি স্ট্রিমস। মানে মূল কথা হলো হোয়ার এভার নেচার লেড, মানে প্রকৃতি আমাকে যেখানেই নিয়ে গেছিল আমি যেন সেখানেই দৌড়ে বেড়াচ্ছিলাম। মানে প্রকৃতি আমাকে পরিচালনা করতেছিল। হ্যাঁ, প্রথম যখন এসেছিলাম অনেকটা ছোট বাচ্চার মতো আমি যেন মানে নতুন কিছু দেখে, হ্যাঁ, প্রকৃতির এই সৌন্দর্যে মোহিত হয়ে আমি যেন একদম দৌড়াদৌড়ি করছিলাম একটা রোয়ের মতো। হ্যাঁ, মোর লাইক আ ম্যান। এবার বলছে দেখো এতক্ষণ বলে তিনি যেন বোঝাতে পারলেন না যে কেমন বোধ করছিলাম আমি। তখন তিনি বললেন কেমন ভাবে? যে মোর লাইক আ ম্যান, এই সিমিলিটা একটু খেয়াল রাখবা। মোর লাইক আ ম্যান ফ্লাইং ফ্রম সামথিং দ্যাট হি ড্রেডস দ্যাট ওয়ান হু সট দ্য থিং হি লাভড। কে বেশি দৌড়াবে বলো তো? একজন হচ্ছে মনে করো তার মনে করো এমন একটা যে তুমি মনে করো তোমার মনে করো প্রিয় কোনো জিনিস, হ্যাঁ, তুমি মনে করো অনেকদিন ধরে চাচ্ছিলা, মনে করো তুমি একজনের সাথে
5 বছর ধরে অনলাইনে মনে করো প্রেম করেছো, ঠিক আছে, তোমার দেখা নাই তার সাথে, মনে করো তুমি তার সাথে দেখা করতে গেছো, হ্যাঁ, তা মনে করো তুমি দেখলা তাকে, সে বাংলা সিনেমার মতো তোমাকে একটা সাইন দিয়ে দিয়েছে যে আমি এরকম নীল জামা বা এরকম পরে আসবো। তা যখন তুমি তাকে দেখবা তোমার আকর্ষণ বোধটা তার প্রতি কেমন হবে? তুমি কি পালাবা, না তার দিকে তোমার একটা আলাদা টান থাকবে, মনে হবে এখন দৌড়ে চলে যায়, এরকম বোধ হবে কিনা? বলো। সুন্দর হলে তো দেখতে ইচ্ছে করবে, সুন্দর না হলে তো তার না, সুন্দর তুমি তো চলে জানো, যেতে তুমি তো জানো সে সুন্দর, কারণ তুমি তাকে দেখেছো, ভিডিও 5 বছর করেছো, তুমি ভিডিও কল হবে না এখন, আগে না হয় মোবাইল ফোনের ভিডিও ছিল না তখন না এরকমটা হতে পারে, কিন্তু এখন ভিডিও কলে আসবা, একটা বিশ্বাসতা তৈরি হয়েছে, তাই না? তাহলে তুমি তো অবশ্যই জানবা সে দেখতে কেমন। তো তার প্রতি তোমার একটা কি থাকবে, তুমি কি দৌড় দিবা না তাকে পাওয়ার জন্য? বা কোনো প্রিয় একটা জিনিস, মনে করো বিদেশ থেকে হয়তো ছোট বাচ্চা, মনে করো হ্যাঁ বিদেশ থেকে তার বাবা তার জন্য একটা খেলনা পাঠিয়েছে, তা সে দেখতেছে রাস্তা থেকে, হ্যাঁ, যে একজন নিয়ে আসতেছে তার খেলনাটা, সে কি করবে? ওখানে দাঁড়িয়ে থাকবে না, দৌড় দিবে সেটা না নেওয়ার স্যার, জন্য? দৌড় দিবে। দৌড় দিবে। তাই বলছে একটা প্রিয় জিনিস যখন সেটা সে অনেকদিন ধরে চাচ্ছিল, সেটা দেখার পর সে যে দৌড় দিবে সেই দৌড়, নাকি তোমার পিছনে মনে করো কুকুরে তাড়ছে, হিংস্র কুকুর বা বাঘে তাড়ছে, তুমি কি কোন দৌড়টা বেশি হবে বলো তো? কুকুরে তারাটা। কুকুরে তারাটা। হ্যাঁ, তাই বলতেছে যে ঠিক মোর লাইক আ ম্যান ফ্লাইং ফ্রম সামথিং দ্যাট হি ড্রেডস, ড্রেডস মানে ভয় পাওয়া। তাহলে তাহলে একটা দুইটা মানুষের কম্পারিজন করা হয়েছে কিন্তু এখানে, যে আমি আসলে কেমন ভাবে দৌড়ে বেড়াচ্ছিলাম, এই দৌড়টা আমি প্রথমে এই রোয়ের সাথে তুলনা করে আমি বোঝাতে পারলাম না, কবি বলতেছেন, তাই আমি বোঝালাম এমন দিয়ে যে একজন প্রিয় জিনিস চাচ্ছে আর একজন ভয়ে দৌড়াচ্ছে। তো আমার দৌড়টা ছিল ঠিক ওই ভয়ে দৌড়ানোর মতো, যেন আমি এমন ভাবে দৌড়ে বেড়াচ্ছিলাম এই জায়গায়, পাহাড়ে বনে নদীর পাশে, মনে হচ্ছিল যেন আমাকে কেউ যেন তাড়ছে, এইরকম ভাবে আমি এ পাশ থেকে ও পাশ, এই জিনিস থেকে ওই জিনিস পুরোটা দেখার জন্য দৌড়ে বেড়াচ্ছিলাম। যেন এখানে কিছু দৌড় বলা হয়নি, বলা হচ্ছে কি ফ্লাইং, মানে আমি যেন উড়ে বেড়াচ্ছিলাম, এমন একটা সেন্স। যেমন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, হ্যাঁ, ওইরকম তিনি ক্লাউডের সাথে তুলনা করেছেন যে আমি যেন মেঘে ভাসছিলাম, ঠিক ভাষার সাথে ফ্লটিং এর তুলনা করেছেন। এখানেও তেমনি তিনি তুলনা করেছেন যে আমি যখন 5 বছর আগে এখানে এসেছিলাম তখন আমি এগুলোকে দেখে কেমন অনুভব করছিলাম, কেমন আকর্ষণ বোধ করছিলাম, যে আমি ছুটে বেড়াচ্ছিলাম চারপাশে। বুঝতে পেরেছো? কারণ কি 5 বছর আগে নিশ্চয়ই আমার ম্যাচুরিটি কম ছিল নাকি, কিন্তু এখন আমার ম্যাচুরিটি একটু বেশি হয়ে গেছে। একজনের বয়স হচ্ছে মনে করো 16 বছর, আরেকজনের বয়স হচ্ছে মনে করো 16-17, আরেকজনের বয়স হচ্ছে মনে করো 22-23। কার ম্যাচুরিটি বেশি বলো? 22-23। 22-23। তোমাদের বয়স কত হবে এরকম? 22-23 না মানে 21-22? 21-22, তাই তো, এরকম একটা। 22। হ্যাঁ, 21-22 এর মধ্যেই হবে মনে করো তোমরা যারা এখানে আছো, এর থেকে 2-1 বছর এদিক ওদিক হতে পারে। তা এই যে অবস্থায়, এই অবস্থায় তুমি কি ফিল করেছিলা, আর ওই সে 16-17 বছর বয়সে তুমি কি ফিল করেছিলা, এই ফিলটার মাধ্যমে বুঝতে হবে যে আমি আসলে কেমন ছিলাম। তা কবি বলতে চাচ্ছে 5 বছর আগে আমি যে কি ফিল করছিলাম, দৌড়ে বেড়াচ্ছিলাম, কারণ কি ফর দেন মানে ফর নেচার দেন, কারণ তখন প্রকৃতি আমার কাছে মনে হচ্ছে কি, দেখো টু মি ওয়াজ অল ইন অল, তাহলে প্রকৃতি আমার কাছে সবকিছু। দেখো ব্র্যাকেটটা আমি পরে পড়ছি, ফর নেচার দেন টু মি ওয়াজ অল ইন অল, প্রকৃতি যেন আমার কাছে সবকিছু। কারণ কি সেই সময় আমার ভিতরে কাজ করছিল কোনটা, দ্য কোয়ার্সার প্লেজার্স অফ বয়েজ ডেজ, অফ মাই বয়েজ ডেজ, কারণ আমি তখন বয়ে ছিলাম, অ্যান্ড দেয়ার গ্লাড অ্যানিম্যাল মুভমেন্ট অল গন বাই, এবং তখন ছিল কি আমার মধ্যে এক ধরনের অ্যানিম্যাল মুভমেন্ট, যেগুলো সব কি হয়ে গেছে, অল গন বাই, যেগুলো সব শেষ হয়ে গেছে। তাহলে আজ থেকে 5 বছর আগে আমার কেমন ছিল, অ্যানিমেল, তাই তো, গ্ল্যাড অ্যানিমেল মুভমেন্টের মতো অবস্থা ছিল, এবং প্লেজারটা ছিল কোয়ার্সার প্লেজার, যেটা আমি জাস্ট বাইরের অবয়ব দেখে খুশি হচ্ছিলাম। ঠিক বিয়ে করার আগে প্রেম করে আর বিয়ে করার পরে একটা সুন্দরী মেয়ে বা একটা হ্যান্ডসাম ছেলের প্রেমে পড়েছিলা, তুমি 5 বছর প্রেম করেছো, বিয়ে করার একদিন পর থেকে বুঝতে পারবা যে 5 বছর আগের রিলেশনশিপ আর এই বিয়ে করার পরের দিন থেকে রিলেশনশিপ, দুটা কি একরকম হবে বলো? একরকম হবে? তুমি কি তখন তার চেহারা নিয়ে থাকবা, হ্যান্ডসামনেস নিয়ে থাকবা, না তার প্র্যাকটিক্যাল মানে দায়িত্ববোধ নিয়ে তুমি তখন ভাবতে শুরু করবা? কোনটা? প্র্যাকটিক্যাল দায়িত্ব। তুমি কিন্তু এতদিন ভাবনি এটা। আর ছেলেটাও বা মেয়েটা ততদিন দায়িত্ববোধে ছিল, একটা মানে একটা ভাব দেখাচ্ছিল, কিন্তু তুমি 5 বছর কেন আরো 10 বছর প্রেম করলেও ওই বিয়ের পরার একদিনের যে সম্পর্কটা, সেটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। 10 বছরও তুমি যা চিনবা না, তাকে ওই পরবর্তী 7 দিনে চিনতে পারবা যে কি তোমার বিয়েটা ভালো হয়েছে না মন্দ হয়েছে।
ঠিক আছে? তো ঠিক ওইরকম একটা বিষয় যে তোমার অভিজ্ঞতা বা তোমার প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা সেটা এমন একটা বিষয় যেটা তুমি কখনোই পূর্বে দিয়ে মিলাতে পারবে না। তাই কবি এরকম বলতেছে, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমি ছিলাম একটা বয়, তাই তো বয় লাইক মেন্টালিটি নিয়ে আমি ছিলাম। এই জন্য বাইরের সবকিছু দেখে আমি এই হরিণের বাচ্চার মতো দৌড়ে বেড়াচ্ছিলাম সৌন্দর্য দেখে। বলছে আই ক্যান নট পেইন্ট হোয়াট দেন আই ওয়াজ। বলছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে পেইন্ট মানে কি, এখানে ডেসক্রাইব করা, তাই না? এখানে রং তুলি দিয়ে তো আঁকা তো বোঝাবে না নাকি? মূল কথা হলো এতক্ষণ কবি খুব কষ্ট করে আমাদের বোঝাতে চাইলেন যে আসলে কেমন ছিলাম আজ থেকে 5 বছর আগে। শেষে বলে ফেললেন যে না আমি বোঝাতে পারতেছি না। মানে এত উদাহরণ দেওয়ার পরও কবি আর পারলেন না বোঝাতে। অনেকগুলো উদাহরণ দিলেন, হরিণের উদাহরণ দিলেন, তারপরে মানুষ ভয় পেয়ে দৌড়ানো, লাভে দৌড়ানো, এরকম বয়েস প্লেজার ইত্যাদি ইত্যাদি বলার পরেও বলতেছে মানে মন থেকে যেন তিনি সন্তুষ্ট না, তিনি যেন বলতেছেন না আমি পারবো না, আমি আসলে কেমন ছিলাম ওই জায়গায় আমি বোঝাতে পারতেছি না। সুতরাং আই ক্যান নট পেইন্ট হোয়াট দেন আই ওয়াজ, আমি কেমন ছিলাম সেটা আমি পেইন্ট করতে পারবো না। এইবার তিনি আরো বলতেছেন, এবার কি বলতেছেন, দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট। কবি কি এখানে এক্সাইটেড না? বলো। হ্যাঁ বলছি স্যার, কবি কি এখানে এক্সাইটেড? হ্যাঁ খুবই এক্সাইটেড। ওই যে বললাম যে এত এক্সাইটেড যে তিনি বোঝাতে পারতেছেন না, বুঝতে পারছো? মানে এত এক্সাইটমেন্টে তিনি কথাগুলো বলছেন। আমি কিন্তু সেরকম একটু বলার চেষ্টা করছি, মানে সিম্পলি কবিতাটা পড়লে কিন্তু হবে না, জাস্ট তুমি যদি লাইন বাই লাইন পড়ে যাও, তোমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতে হবে এই সময় যখন তুমি পড়বা। তাই বলছি দেখো, এবার তিনি আরো বলছেন যে এবার বলি আরেকবার চেষ্টা করে দেখি কি হয়। দ্য সাউন্ডিং ক্যাটারেক্ট হন্টেড মি লাইক আ প্যাশন। সাউন্ডিং ক্যাটারেক্ট মানে কি? ক্যাটারেক্ট মানে বুঝো? ক্যাটারেক্ট মানে হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণা। ক্যাটারেক্টের আরেকটা মিনিং আছে, সেটা আবার সেগুলো দেখি, ওই যে চোখের ছানি পড়া, সেটাই এসেছে, বুঝলাম তো। হ্যাঁ ওয়াটারফল, ঝড়, এই যে এটা মনে করো ওই যে বনের ভিতর দিয়ে, এই যে চারিদিকে ঘন বন, সেখানে রয়েছে পাহাড়, আর পাহাড় থেকে ঝর্ণা বয়ে চলছে, ঠিক আছে? এরকম ভাবে মনে করো। তো এই যে দূর থেকে যে একটা এই যে এখানে যেমন দেখছো না যে একটা যে সাউন্ড, এই সাউন্ডটা কবির কাছে কেমন যেন ছিল হন্টিং এর মতো। হন্টিং মানে কি জানো? যেটা সবসময় ফিল হয়। হর্ন করা মানে যেটা সবসময় বোধ হয়, অনেকটা ট্রমার মতো। যে তুমি কোনো জায়গায় ভূতের ভয় পেয়েছো, দেখবে যে ছোট বাচ্চারা ওইরকম কিছু দেখলেই ভয় পায়। ঠিক অনেকটা মনে করো কারো কুকুরের খুব ভয় আছে, মনে করো কুকুরের তাড়া খাইছে একজন, তাহলে কুকুর দেখলে তার অবস্থা কেমন হবে? ভয় পাবে না? এই মনে এই কুকুরটা মনে আমার তাড়লো। যেমন ছোটবেলায় আমার একটা ভয় লাগে, এটা হচ্ছে গরুতে আমাকে তুলে মারছিল খুব, হ্যাঁ শিং দিয়ে ধরে এইরকম মারছিল। তা ওই গরু দেখলেই আমি মোটামুটি সেখানে আর নাই, শুধু ভাবি এবার মনে আসলো আমার কাছে এই যে একটা হন্টিং অবস্থা। হ্যাঁ তো এরকম এই সাউন্ডিং ক্যাটারেক্ট গুলো আমার কাছে হন্টিং ছিল কেমন, লাইক আ প্যাশন। যেমন একটা প্যাশন কাজ করলে না, কেমন প্যাশন? যেমন সিগারেট খাওয়ার সময় প্যাশন আছে না অনেকটা, যেখানেই যাক সে একটু লুকিয়ে পড়বে, লুকিয়ে পড়ে কি করবে, যদি তার বন্ধু বান্ধবরা সিগারেট না খায় সে দেখবে যে দল ছাড়া হয়ে যাবে, হয়ে কোথায় দোকানে ঢুকে এক টান মেরে নিবে নাকি? তো এরকম একটা প্যাশনের মতো ওই সাউন্ডিং ক্যাটারেক্ট গুলো আমাকে হন্টেড করবে। তাহলে এখন যদি ব্রিফ কোশ্চেন আসে যে হোয়াট, তাই তো, হন্টেড দ্য পয়েট লাইক আ প্যাশন, কি দিবা? প্রশ্ন হবে কি? সাউন্ডিং ক্যাটারেক্ট। এই জন্য এগুলো দাগিয়ে রাখবা। হ্যাঁ এরকম কিন্তু যদি একটু গভীরে কোশ্চেন গুলো আসে, এই জায়গায় ছোট ছোট বিষয়গুলো কিন্তু তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসবে। তাই বলছে, তাহলে এটা গেল। এবার বলছে দ্য টল রক, এই যে লম্বা যে পাথর পাহাড়ের উপরে, তারপরে দ্য মাউন্টেন, দ্য ডিপ অ্যান্ড গ্লুমি উড, এই যে গম্ভীর, তাই তো, গ্লুমি যে উড, দেয়ার কালার্স, দেয়ার ফর্মস, এই সব কিছু ওয়ার দেন টু মি অ্যান অ্যাপিটাইট, সবকিছুই আমার কাছে কেমন একটা ক্ষুধার মতো ছিল। ক্ষুধা মানে প্রত্যাশা, আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল, আমাকে টানতো সবসময় যে আমি যাই। হ্যাঁ বিশেষ করে তোমাদের এরকম নিশ্চয় ছোটবেলায় কোনো একটা জায়গা ছিল যেখানে বন্ধু বান্ধবরা একসাথে মিলে খেলাধুলা করা হতো, মানে দিন হলেই বা স্কুল শেষ হলেই ওই জায়গায় যাওয়া চাই, ওখানে না গেলে যেন দিনটা ভালো লাগতো না। এরকম কি ছিল কখনো ছোটবেলায়? পুকুরের পার, বাঁশঝাড়, তাই তো, আম বাগান, কোথাও না কোথাও। স্যার আমরা খেলছিলাম আগে ওই জায়গায়, এখন বাড়ি বানাইছে, এখন বাড়ি বানানো হচ্ছে। তাই কিন্তু তোমার এটা তখন মনে হতো যে স্কুলটা আগে শেষ হোক, তারপরে সবাই কোথায়, ওইখানে গিয়ে খেলাধুলা শুরু। তো এরকম ওই জায়গায় বাড়ি বানাইলেও স্যার আমার ওই জায়গায় গেলেই চিত্রটা মনে ভাসে। হ্যাঁ হ্যাঁ, এটা সবার মনে এরকম একটা ইমেজ থাকবে। আমার যেমন একটা আছে, আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল, বুঝতে পারছো, পুকুর, আর সামনে হচ্ছে খোলা মাঠ। মানে পুকুর পাড়ে বসলেই কখন যে দিন কেটে যেত, এবং বিকালে গিয়ে বসতাম আমরা। একবার তো হয়ে গেছে আমি গিয়ে বসছি ওই জায়গায়, বন্ধু বান্ধবরা আসেনি, তো আমি পুকুরের উপর শুয়ে আছি,
শুইতে শুইতে এমন হয়ে গেছে যে আমি ঘুমিয়ে গেছি। পরে মোটামুটি রাত 11টা-12টা বেজে গেছে, আমাকে বাড়ির লোকজন খুঁজতে গেছে ওই জায়গায়, মানে সব খুঁজে এসেছে, এত রাতে তো ওখানে থাকার কথা না। শেষ পর্যন্ত গিয়ে ওখানে গিয়ে দেখে আমি ওখানে ঘুমাই আছি, শুয়ে আছি। ঠিক আছে, রাত তখন মানে মোটামুটি গভীর একদম অন্ধকার, রাত প্রায় 12টার কাছাকাছি এরকম একটা অবস্থা। ওরকম ওই জায়গায় না গেলে কলেজ থেকে হোক, প্রাইভেট করে হোক, মানে যখনই হোক, ওই বিকালে আমাদের বন্ধুরা মিশে ওখানে বসা লাগবে, চানাচুর খাওয়া লাগবে, মুড়ি খাওয়া লাগবে, ঠিক আছে, তো এই গল্প করা লাগবে, এরকম একটা এখনো গেলে পারে। ওই জায়গাটা অলরেডি আরো পুকুর হয়ে গেছে, পুরো জায়গাটা বন হয়ে গেছে, ওখানে আর যাওয়া হয় না, কিন্তু ওই জায়গায় দাঁড়ালে সে আগের দিনের কথাগুলো মনে পড়ে। তো এইরকম আর কি বিষয়টা বলা হচ্ছে। দেখো কবি কি আবেগে বলছে, ওয়ার্ড চয়েস গুলো বুঝবা। এটা আমার কাছে একটা ফিলিং ছিল। আর লাভ, এগুলো কি ওয়ার্ড মিনিং দিয়ে বোঝানো যাবে শুধু? বলো, তুমি যদি আমি শুধু ওয়ার্ড মিনিং বলি, এটা কি মিনিং দিয়ে বোঝানো সম্ভব? বলো, নাকি তোমাকে অনুভব করতে হবে? ফিলিং ছিল। হ্যাঁ, এই প্রকৃতির এই জায়গাগুলোতে আমার কাছে একটা ফিলিং এর মতো ছিল, একটা লাভের মতো ছিল। দ্যাট হ্যাড নো নিড অফ রিমোটার চার্মার, যেটার আকর্ষণের জন্য আর কোনো চার্মারের প্রয়োজন নেই, মানে কোনো চার্মের প্রয়োজন নেই। আলাদা করে এটাকে আকর্ষণ বোধ করানোর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, বরং বাই থট সাপ্লাইড নর অ্যান ইন্টারেস্ট আনবরড ফ্রম দ্য আই। বলছে চিন্তা ভাবনায় আমাকে কি করবে, এমন কোন চার্ম দিবে না যে আমার ওই কথাগুলো আলাদা করে মনে করতে, বরং অটোমেটিক, হ্যাঁ এটা অটোমেটিক আমার কাছে মনে পড়তো। বর নর অ্যান ইন্টারেস্ট আনবরড ফ্রম দ্য আই, অথবা আলাদা করে কোনো ইন্টারেস্টেরও প্রয়োজন নেই এগুলোর প্রতি আকর্ষণ বোধ করার জন্য, যেটা আমাকে কি করতে হবে। দেখো, নর অ্যান ইন্টারেস্ট আনবরড ফ্রম দ্য আই। আনবরড মানে কি, যেটা চোখের মানে যেটা আমি দেখি নাই। আনবরড মানে কি, আনবরড ফ্রম দ্য, বড় মানে ধার করা, বড় মানে ধার করা না স্যার। আনবরড মানে কি, ধার না করা, মানে না চাওয়া, মানে চোখের কাছ থেকে, মানে আমার আলাদা করে ওটাকে এরকম ব্যাপারটা যে এমন কিছু প্রয়োজন নেই যেটা আমি আলাদা করে চিনছি বলে ওই জায়গায় আমি যাই। এরকম যে ওই জায়গাটা আমার কাছে কেন প্রিয়, যে একটা স্পেশাল জিনিস আছে, এই স্পেশাল জিনিসটা দেখার জন্য আমি ওই জায়গায় যাই, এমন কোনো ব্যাপার না, কোনো স্পেশালিটি নাই, কিন্তু আমার কাছে যেন আলাদা ফিলিং হিসাবে কাজ করে। এমন কোনো স্পেশাল, যেমন কোনো মানে কোনো মানুষকে তোমার পছন্দের একটা স্পেশাল কারণ থাকতে পারে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তার হয়তো কথাবার্তা, তার চালচলন, তার মানে ডিউটি বোধ, তার চেহারা সুন্দর না, কিন্তু তার ভিতরে একটা হয়তো একটা নিষ্ঠা আছে যেটা তার জন্য তোমাকে পছন্দ হয়েছে। অথবা কোনো মেয়ে বা ছেলে তোমার চোখ ভালো লাগছে, বা কারো হচ্ছে গাল ভালো লাগছে, কারো চুল ভালো লাগছে, কারো হাত ভালো লাগছে, মানে কোনো না কোনো একটা ভালো লাগার ব্যাপার থাকে। কিন্তু যাকে তুমি আলাদা করে ভালোবাসবা তার জন্য কোনো কিন্তু অন্য কোনো ভালো লাগার বিষয়ে কাজ করে না। অনেক সময় এরকমটা দেখা যায় যে একটা হ্যান্ডসাম ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, হয়তো তার মতো হ্যান্ডসাম না, তখন আত্মীয়রা জিজ্ঞাসা করে, এই তুই কি দেখে এই মেয়েকে বিয়ে করলি, বা তুই কি দেখে এই ছেলেকে বিয়ে করলি? তখন হয়তো বলতে পারে যে আমি বোঝাতে পারবো না, আমি তো আসলে কেন তাকে পছন্দ করেছি। তার পুরো ব্যাপারটা এমনই যে আমি বোঝাতে পারবো না, কিন্তু সে আমার ফিলিং, সে আমার love। ঠিক আছে, তো অতএব এইটা আমি বলতে পারবো না। ঠিক ওইরকম একটা ব্যাপার যে আমি আলাদা করে বোঝাতে পারবো না, কারণ কি, যে আমি প্রকাশ করতে পারছি না আমি কেন এত ভালোবাসতাম বা এত ফিলিং কেন। তাই বলছে দ্যাট টাইম ইজ পাস্ট, তাহলে সেই 5 বছর আগের টাইম কি শেষ, এখন আমি এসেছি আরো 5 বছর পরে। তাহলে 5 বছর আগে যে বোধটা আমি ফিল করতাম, এখন কি সেটা ফিল হবে? বলো। তাই বলছে না স্যার, পাস্ট, তাহলে এখন এই যে এটা হচ্ছে 5 বছর আগের ফিলিং, এটা একটু মনে রাখবা এই পর্যন্ত। ঠিক আছে, তো এখন যেটা বলতেছে দেখো, দ্যাট টাইম ইজ পাস্ট এন্ড অল ইটস অ্যাকিং জয়েস আর নাও নো মোর। তাহলে অ্যাকিং জয়েস মানে কি, আলাদা। ওই যে বিয়ের, এবার হচ্ছে বিয়ে পরবর্তী মনে করো, ঠিক আছে, তো বিয়ের আগের দিন পর্যন্ত যে ফিলিংটা হতো তাকে দেখার জন্য, হ্যাঁ, তাকে কল দিতে হবে, তার ছবি দেখতে হবে, তার সাথে কথা বলতে হবে, তা না হলে দিন পার হবে না। সে ফোন না ধরলে তো মাথা খারাপ হয়ে যায় নাকি, সে ফোন না ধরলে তার কি হইলো, হ্যাঁ, রাগ হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। সেই বোধটা বিয়ের পরে আর নাই, বরং সে ফোন করলে আমার এখন রাগ লাগে নাকি। ধরো বন্ধুর সাথে মজা করতেছো, তোমার এখন বাড়িতে বউ তোমাকে কল দিয়েছে, কেমন লাগবে বিয়ের 1 বছর পরে? এটা কি জানো ভাই, বিয়ের পরে আর পছন্দ হয় না, বিয়ের পরে কেমন লাগবে? এক্সপেরিয়েন্স তো নাই এখনো, ও নাই, আচ্ছা, বিরক্ত, ওইটাই তো বোঝাতে পারবো না নাকি যে আসলে কি হবে। তো ওই জন্য এখন কল দিলে পারে রাগ লাগবে, বুঝতে পারছো? তাই বলতেছে ধুর, দেখো কল দিয়েছে, বাড়ি যেতে হবে। হ্যাঁ, তাই এইরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তাই বলছে দ্যাট টাইম ইজ পাস্ট, সে বিয়ের আগের টাইম পাস্ট হয়ে গেছে, এখন যেটা এসেছে এখন আর ওই আনন্দ নাই। অল ইজ ডিজে র্যাপচার্স, অ্যাকিং জয়েস, এগুলো আর নাই। কারণ কি, নট ফর দিস ফেইন্ট আই, এমনটা না যে এগুলো আমার মনে নাই, যে আমি তার জন্য কি ফিল করতাম, এমনটা না যে আমার মনে নাই। নর মর্ন নর মারমার, তার জন্য আমি কোনো মর্নও ফিল করি না, কোনো মারমারও ফিল করি না, আগে ফিল করতাম। তাই তো, আগে তার হাতে নাম লিখতাম, এরকম আছে দেখছিলাম বন্ধুদের। হ্যাঁ, অনেকে কি করে হাতে ওই যে অ্যাসিড দিয়ে নাম লেখা,
দেখছো এরকম? আমরা দেখছি বন্ধুদের মধ্যে তৎকালীন প্যাশন টেকনোলজি ট্যাটু করে অনেকে। ট্যাটু করে, নামের এবিসিডি অক্ষর লেখে, হ্যাঁ, বইয়ের কোনায় কোনায় থাকে, সে থাকে, কত কিছু থাকে। তাই বলছি যে এমনটা না যে আমি তার জন্য যা ফিল করতাম আগে তা যে মনে নাই তা না। বলছে নট ফর দিস ফেইন্ট আই নর মর্ন নর মারমার, বা তার জন্য সেই ফিলিং এর জন্য আমি যে এখন আবার ফেইন্ট হয়ে যাই তেমনও না, বরং আদার গিফটস হ্যাভ ফলোড, কিন্তু অন্য গিফট আমি পেয়েছি। হ্যাঁ, ওই যে আগের গিফটটা কি ছিল? একটা ব্লেসড মুড, যে মুডটা আমাকে কি করতো, আমি অসুস্থ হয়ে গেলে আমার খারাপ সময় মুহূর্তে আমাকে খুশি করে দিত, কিন্তু এখন অন্য ধরনের গিফট আমি পেয়েছি, ফরসাস লস। তাহলে লসটা কি খেয়াল করবা। এবারের প্রশ্নটা কি এসেছিল তোমাদের রোমান্টিক পোয়েট্রিতে? লস অ্যান্ড রিকম্পেনসেশন, হ্যাঁ, রিকম্পেনসেশন, সরি। তো দেখে আমি একটু দেখে দিই, এটা প্রশ্নগুলো সেভ করা হলো না এখনো। সরি, কম্পেনসেশন, এই যে লস অ্যান্ড রিকম্পেন্স, এটা আবার এসেছে পরীক্ষায়, বুঝতে পেরেছো? এই যে লস, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখান থেকে কোটেশন বা এগুলো মেনলি এগুলো দিতে হয়, ঠিক আছে? লস অ্যান্ড রিকম্পেন্স, একটা প্রশ্ন দেখলে বোঝা যায় যে এই কোশ্চেন গুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ বা এরকম কিছু। হ্যাঁ, এখানেই তো থাকার কথা। লসটা কি বলো? বিয়ের আগে লস কি? এই যে ডিসকাস দ্য থিম অফ লস অ্যান্ড রিকম্পেন্স ইন ইমর্টালিটি ওড। এটা ইমর্টালিটি ওডের মাধ্যমে বুঝিয়েছে, দুটা কবিতার সেন্স একই। এটা ইমর্টালিটি ওডে বলেছে, তিনটা নাবিতে না কিন্তু। তো যাই হোক, তাই বলতেছে ফর সাস লস, এই লসের জন্য আদার গিফটস হ্যাভ ফলোড, আই উড বিলিভ অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স। এবং লসটা যা, তার থেকে রিকম্পেন্স কেমন? অনেক বেশি না? দেখো অ্যাবান্ডেন্ট মানে কি বলো? প্রচুর। প্রচুর মানে শুধু সিম্পলি এনাফ না, এটা হচ্ছে কি অ্যাবান্ডেন্ট। কারণ কি, এখন আমার এটা কেন, দেখো এইখানে তো প্রশ্নটাই দিয়েছে শুধুমাত্র ইমর্টালিটি ওডের মাধ্যমে। এমনও হতে পারে যে দুটা কবিতার মাধ্যমে আলোচনা করতে হতে পারে, এমনও কোশ্চেন কিন্তু আসতে পারে অনেক সময়। তবে এবার আসার তোমাদের সম্ভাবনা নেই। এবার এই তিনটা ন্যাভি থেকে মেনলি কোশ্চেনটা যেটা আসে সেটা হচ্ছে তোমার এই যে বিভিন্ন স্টেজটা, বয়হুড, তার ম্যানহুড, এরকম। ওটা হচ্ছে ওই কবিতা বলছে ফর আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার। তাহলে এখন যেটা হলো, আগের যুগে আমি মানে আজ থেকে 5 বছর আগে আমি প্রকৃতির প্রতি কি করতে পারিনি, প্রকৃতিকে বিচার করতে পারিনি, জাস্ট তার বাহ্যিক চেহারা দিকে প্রেমে পড়ছিলাম, ঠিক বিয়ের আগ পর্যন্ত। ঠিক আছে, তো বিয়ের আগে তার চেহারা দিয়ে আমি আকর্ষিত ছিলাম, কিন্তু বিয়ের পরে আমি দেখলাম যে বিয়ের আগে যে ফিলটা আমি করতাম এখন আর সেই ফিল করি না। তাই বলি এটা নাই যে তাকে আমি ভালোবাসি না, বরং এই ফিলিং না হলেও এখন আমি তাকে বিচার বিবেচনা করতে শিখে গেছি। হ্যাঁ, এখন আমি বুঝেছি চেহারা আসল কথা না, নাকি? দেখো ফর আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার নট অ্যাজ ইন দা আওয়ার। হ্যাঁ বলো। সাবধানে আমাদের পড়াইন স্যার, ম্যাডাম শুনলে রাতে কিন্তু ভাত পাবেন না। না, ম্যাডাম সাথেই থাকে, ওটা আমি আর ভয় পাই না। তো এখন আমি সাহসী হয়ে গেছি। ও আচ্ছা, বুঝতে পারছো? এরকম যে বিয়ের আগে পুরুষটা ভয়ে থাকে, বিয়ের পরে সাহসী হয়ে যায়। ঠিক আছে, সংস অফ এক্সপেরিয়েন্সের মতো স্যার, এখন এক্সপেরিয়েন্স। হ্যাঁ, না যদিও প্রেম তো আমার হয়ে বিয়ে হয়নি, এই জন্য কথাটা বললে ওসব দিয়ে আসে না, বুঝলে না? প্রেম করলে হয়তো আসতো, প্রেমের বিয়ে না তো থাকলে আপনার সমস্যা নাই স্যার, কিন্তু যাগরে এই গ্রুপে বিয়ে হয়ে গেছে তাগরে তাদের সমস্যা না, তা অবশ্য বলার কথা, তাহলে অবশ্য বলার কথা যে মানে এই কথার সাথে মিলিয়ে পড়ালে ভালো লাগে বুঝতে, ব্যাপারটা এটা সিমিলাইজ করা যায়। তাহলে দেখো যে নট অ্যাজ ইন দ্য আওয়ার অফ থটলেস ইউথ, কারণ আমি তখন থটলেস ইউথ ছিলাম আজ থেকে 5 বছর আগে। বাট হিয়ারিং অফেন টাইমস দ্য স্যাড স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, নট হার্শ নট গ্রান্টিং দো অফ অ্যাম্পল পাওয়ার অফ টু চ্যাস্টেন অ্যান্ড সাবডিউড। বরং বলছে কি যে আগে আমি জাস্ট থটলেস ইউথের মতো ছিলাম, কিন্তু এখন আমি আর থটলেস ইউথের মতো করে নেচারের দিকে তাকাই না, বরং আমি তাকাই প্রকৃতির দিকে। কিভাবে? হিয়ারিং অফেন টাইমস দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি,
হ্যাঁ, যেন আমি প্রকৃতির মধ্যে মানবিকতার বা মানবতার বা মনুষ্যত্বের যে স্টিল স্যাড মিউজিক, সেটা যেন আমি শুনতে পাই। যে মানুষ যেমন অসহায়, ঠিক আছে তো, অসহায়ত্ব বোধ করে, এই প্রকৃতির মধ্যেও তেমন জানি একটা অসহায়ত্ব বোধ কাজ করে, যদিও সেই বোধটা হার্শও না আবার গ্র্যান্টিংও না। হার্শ মানে কি, খুবই খারাপ না, বাজে, রুক্ষ। তাহলে এই যে স্টিল স্যাড মিউজিকের কথা বলছে, এই মিউজিকটা আমার কাছে এখন আর রুক্ষ মনে হয় না, এটাকে বাস্তবিক মনে হয়। এই যে হার্শ রিয়েলিটি, হ্যাঁ, মানে কি হার্শ মানে কি, করুণ বাস্তবতা নাকি, ডিফিকাল্ট, দেখো ডিফিকাল্ট আর আনপ্লেজেন্ট সিচুয়েশন। আর গ্র্যান্টিং মানে গ্র্যান্ট করা শুধু, গ্রেটিং। হ্যাঁ এন্ত নাই, এখানে নাই, এখানে আসলে এখানে সেই শব্দটা দেখছি না, এটা সে খারাপ অর্থে, ঠিক আছে তো। নর গ্র্যান্টিং, গ্র্যান্টিং মানে হচ্ছে, আচ্ছা ও গ্র্যান্টিং মানে হচ্ছে পজিটিভ অর্থেই, মানে বিপরীত, সরি গ্র্যান্টিং, আমি গ্র্যান্টিং না, গ্র্যান্টিং, আমি কেন ওটা দেখুচ্ছি, চিন্তা করো তো। গ্রেট, হ্যাঁ, অসম্ভব যন্ত্রণা কষ্ট, এটা বোঝাবে, ভুল করছি শ্রুতি কটুর বা, হ্যাঁ, এটা দেখো সাউন্ডিং হার্শ আর আনপ্লেজেন্ট, এটা আমি খুঁজতেছিলাম, আমি গ্র্যান্টিং দিয়ে খুঁজতেছি, গ্র্যাটিং। আচ্ছা, তো যাই হোক, বলছি এক জিনিস, পড়ছি আর এক জিনিস, লিখছি আর এক জিনিস, ওকে। তাই বলতেছে যে অবশ্য সেই মানে স্যাডটা হার্শ না বা গ্র্যাটিং নয়, বরং দো অফ অ্যাম্পল পাওয়ার, বরং এক ধরনের প্রচুর ক্ষমতা বা শক্তি নিয়ে আমি থাকি, যা দিয়ে কি করা যায়, টু চ্যাস্টেন অ্যান্ড সাবডিউট, যেটা নিয়ে নিজের ভিতরে যে মানে কি বলবো, উদ্যমতা, নিজের ভিতরে যে দুঃখবোধ, এটাকে চ্যাস্টেইন করা যায়, সাবডিউট করা যায় নিজেকে। মানে মানুষ যত আস্তে আস্তে বড় হয়, সে কি বেশি পরিমাণে উন্মাদ বা উত্তেজিত হয়, না আস্তে আস্তে দমতে থাকে বলতো? একজন মানুষ ইউথ বয়সে যেমন থাকে, দমে যায়, তাই না? চ্যাস্টেইন মানে কি? চ্যাস্টেইন মানে হচ্ছে, দেখো, নিজেকে অনেক কিছু থেকে মানে সীমাবদ্ধ করে ফেলা, ঠিক আছে তো, মানে ওই যে অনেকটা সেই ইয়ার মতো, প্রুনিং এর মতো, ঠিক আছে তো, রিস্ট্রেইন করে ফেলা। দেখো, হ্যাভিং আ রেস্ট্রেন অর মডারিং ইফেক্ট অন, মডারেট করে ফেলা। সাবডিউট মানে নিজেকে একটু দমানো, সাবডিউট, সাবডিউট। দেখো, নিজে কি করে, কোয়াইট অর রাদার রিফ্লেক্টিভ অর ডিপ্রেসড, রেস্ট্রেইন করে ফেলা, মানে দুটো মানে হচ্ছে রেস্ট্রেইনড, হ্যাঁ। তাহলে ডাউনকাস্ট এই শব্দে, তাই বলতেছে যে বরং ওই স্যাডনেসটা এখন আর ফিল করি না, কারণ ওই স্যাডনেসটাকে চ্যাস্টেন বা সাবডিউ করার জন্য যথেষ্ট পরিমাণ পাওয়ার বা শক্তি আমি এখন অর্জন করেছি। আমি প্রকৃতির দিকে তাকাতে শিখেছি, এখন আর আমি দৌড়ানো ফিল করছি না, যে এই 5 বছর আগে যেমন দৌড়ে বেড়াচ্ছিলাম, এখন আর আমার মধ্যে সেই ফিলিংটা নেই। অ্যান্ড আই হ্যাভ ফেল্ড আ প্রেসেন্স। এবার হচ্ছে মূল কথা, প্যান্থিজমের কথা, কিন্তু এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় খেয়াল করবা, প্যান্থিজম থিওরিটা এবার পরীক্ষা আসছে কিনা জানি না, দেখি তো। নেগেটিভ ক্যাপাবিলিটি আসে, মানে কোনো না কোনো থিওরি আসে রোমান্টিক এজ থেকে, সুপারন্যাচারালিজম আসে, নেগেটিভ ক্যাপাবিলিটি আসে, তাই তো। তারপর হচ্ছে এই যে প্যান্থিজম আসে, প্যান্থিজমটা আবার আসেনি, তাহলে তোমাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অতএব কোটেশন দিতে হবে এই ক্ষেত্রে, একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো যাও, এখানে একটু খেয়াল করবা যে এন্ড আই হ্যাভ ফেল্ট আ প্রেসেন্স, মানে আমি প্রকৃতির মধ্যে এক ধরনের অনুভূতি পেয়েছি, আমি একটা কোনো কিছুর উপস্থিতি যেন আমি বোধ করেছি। দ্যাট ডিস্টার্বস মি উইথ দ্য জয় অফ এলিভেটেড থটস, যে আমাকে উচ্চমার্গীয় চিন্তাশীলতা দিয়ে সবসময় আমাকে যেন কি করে, ডিস্টার্ব করে। মানে অনেকটা দেখবো বয়স বাড়ার সাথে সাথে মানুষ একটু বেশি মাত্রায় জ্ঞানী হয়ে পড়ে, এবং সবসময় সে চায় তার ফিলিংগুলোকে প্রকাশ করতে, মানে মনে হবে যেন কেউ যেন আমাকে তাড়া করতেছে, মানে এনকারেজ করতেছে বা ইন্সপায়ার করতেছে কিছু বলার জন্য। তাই বলছে দ্যাট ডিস্টার্বস মি উইথ দ্য জয় অফ এলিভেটেড থট। তাহলে দেখো, বলছে ডিস্টার্ব করা, আবার জয় দিয়ে ডিস্টার্ব করা, মানে ডিস্টার্ব করা মানে কি এখানে তিনি নেগেটিভ সেন্সে বললেন, নাকি আসলে আমরা কোনটাকে বেশি ফিল করি, জয়টাকে বেশি ফিল করি না ডিস্টার্বটাকে বেশি ফিল করি?
বলো তো ডিস্টার্বটা ডিস্টার্ব বারবার মনে করিয়ে দেওয়া ডিস্টার্বটা বেশি ফিল করি। তাই তিনি ওটাকে বলতেছেন ডিস্টার্ব শব্দটা পজিটিভলি নিয়েছেন তিনি, এটা মানে হলো পজিটিভলি কথাটা বলেছেন। ডিস্টার্ব করা মানে হচ্ছে ফিল করা বেশি করছি, হ্যাঁ। তাহলে বলছে এলিভেটেড থট যেন আমি ফিল করা শিখেছি এই প্রকৃতির মধ্যে। কারণ কি, এই একটা প্রেসেন্স যেটা আমাকে সবসময় এই থটটাকে কি করে পারসুয়েট করে চিন্তা করার জন্য। আ সেন্স সাবলাইম অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজ। এবং সাবলাইম মানে কি পড়েছিলেন কতদিন, যে সামথিং হাই না, উচ্চ মারি, হ্যাঁ মহৎ বা মহিমান্বিত। মহত্ব, তাই তো, মহৎ কোনো কিছু মানে হাই কোনো জি কিছু, স্যার। হ্যাঁ। তো এটা সেটা বলতে দেখো, ভেরি মহৎ গ্রেট উচ্চ। এক্সেলেন্স অর বিউটি, হ্যাঁ, আনপ্যারালাল, এক্সট্রিম, সামথিং ভেরি হাই, এরকম একটা থট দেখো, এলিভেটেড অর হাই ডিগ্রি অফ মোরাল এন্ড স্পিরিচুয়াল পিউরিটি অর এক্সিলেন্স, এরকম একটা সেন্স জানো, আ সেন্স অফ সেন্স সাবলাইম অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারেস্ট, মানে যেটা গভীরভাবে অনুভব করার থেকে আরো বেশি কিছু, এইরকম একটা থট যেন আমি মানে একজনের উপস্থিতি আমি ফিল করি, যে যে হচ্ছে কেমন একটু সাবলাইম টাইপের, এবং তার অবস্থানটা যেন ফার মোর ডিপলি ইন্টারফিউজ। ফার মোর ডিপলি মানে কি, মানে ডিপ তো অবশ্যই আরো ডিপলি, এমনভাবে গ্রথিত আছে যেন তার অবস্থানটা কোথায়, হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ দ্য সেটিং সান, যার অবস্থানটা যেন ওই সেটিং সানের সাথে, যার অবস্থানটা যেন অ্যাট দ্য রাউন্ড ওশেন, ওই রাউন্ড ওশেনের সাথে, তার অবস্থানটা যেন দ্য লিভিং এয়ারের সাথে, তার অবস্থানটা যেন দ্য ব্লু স্কাইয়ের সাথে, এন্ড তার অবস্থানটা যেন ইন দ্য মাইন্ড অফ ম্যান, মানুষের মনের সাথে। তার মানে এই যে প্রেসেন্স, এই প্রেসেন্সটা বা এই সত্তাটা কোথায় কোথায় অবস্থান করে, প্রকৃতির সবকিছুর মধ্যে নাকি, সূর্যের মধ্যে, সূর্যের সাথে, ওশেনে, বাতাসে, মানে এখানে তিনি কিছু বোঝাতে চাইলেন যে মানুষের মন থেকে শুরু করে প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই কোনো একটা প্রেসেন্স বা কোনো কিছুর উপস্থিতি তিনি যেন অনুভব করেন। যারা হচ্ছে ক্রিটিক্স তারা মনে করতেছেন এই উপস্থিতিটা দ্বারা তিনি কিন্তু গডের উপস্থিতি বোঝানোর চেষ্টা করেন। প্যান্থিইজমের একটা বিলিফ আছে, হ্যাঁ, আমি একটু জাস্ট হালকা করে একটু এখানে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো প্যান্থিইজম মানে কি, প্যান্থিজম মানে হলো দেখো ডক্ট্রিন হুইচ আইডেন্টিফাইজ গড উইথ দ্য ইউনিভার্স অর রিগার্ডস দ্য ইউনিভার্স অ্যাজ আ ম্যানিফেস্টেশন অফ গড। মানে গডকে আমরা যে আলাদা করে ভাবি না, যে তিনি আমাদের মতো, তিনি স্বর্গে আছেন, তাই তো, তিনি আমাদের বিচার করবেন, এইরকম ভাবে এরা বিশ্বাস করে না। যারা প্যান্থিজমে বিশ্বাসী তারা মনে করে প্রত্যেকটা ন্যাচারাল বা প্রত্যেকটা ইউনিভার্সের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে গডের ম্যানিফেস্টেশন বা উপস্থিতি। কি কথা বুঝতে পেরেছো? That was pantheism is the philosophical and religious belief that the reality, the universe and nature are identical to divinity or supreme entity. মানে ওই যে প্রেসেন্স বা সুপ্রিম এন্টিটিকে তিনি প্রকৃতির সাথে মিলিয়ে ফেলছেন, জানো মানুষের মন থেকে শুরু করে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে তার কি রয়েছে, উপস্থিতি রয়েছে, এবং সেই উপস্থিতিটা যেন তোমাকে সবসময় এনকারেজ করছে টু থিঙ্ক হাইলি। এবং তিনি আরো কি বলছেন, এটাকে তিনি বলছেন আ মোশন আর স্পিরিট। তাহলে প্রেসেন্সটাকে তিনি বলতে যাচ্ছেন আ মোশন আর স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস। তিনি যেন সকল চিন্তাশীল বিষয়কে কি করে, ইম্পেল করে। ইম্পেল করা মানে বুঝো, মানে চিন্তা করানোর জন্য উৎসাহিত করা বা এনকারেজ করা বা পারসুয়েট করা, ইম্পেল বোঝায়। সরি, এটা বাদ পড়ে গেল। দেখো এখানে আর্জ করা, হ্যাঁ, আর্জ সামওয়ান টু ডু সামথিং, ঠিক আছে তো, ড্রাইভ করা, ফোর্স করা কোনো কিছু করার জন্য। তাই বলতেছে এমন একটা মোশন বা স্পিরিট। দেখো তাহলে তিনি ওই প্যান্থিজমের ওই বিলিফটা খেয়াল রাখতে হবে, এখানে ওয়ার্ডগুলো একটু দাগিয়ে রাখো। তিনি আমরা কিভাবে বুঝবো যে তার বিশ্বাসটা এরকম, আ প্রেসেন্স, আ মোশন, আ স্পিরিট, এইভাবে তিনি কিন্তু বর্ণনা করছেন। দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস, অল অবজেক্টস অফ অল থটস, মানে চিন্তাশীল সকল বিষয়, সকল প্রাণীকে চিন্তা করার জন্য উৎসাহিত করে এই প্রেসেন্স বাই মোশন বাই স্পিরিটটা। অ্যান্ড রোলস থ্রু অল থিংস, এবং এই স্পিরিটটা যেন অবস্থান করতেছে সবকিছুর মধ্যে। রোলস থ্রু মানে কি, অবস্থান করা, জড়িত থাকা সবকিছুর সাথে। এই চিন্তাটা কিন্তু আমরা 3টা কবিতাতে পাবো টোটাল। এই যে ইমর্টালিটি ওডে পাবো, 3টা নেভিতে পাবো, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, একই সেন্স কিন্তু, যে গডের উপস্থিতি প্রকৃতির মধ্যে। দেয়ারফর, এবার একটু আরো দাগিয়ে রাখবে এই জায়গায়, দেয়ারফর am I still a lover of the meadows and the woods and mountains? তাহলে যদি প্রশ্ন থাকে শর্ট কোশ্চেনে, why Wordsworth is called the poet of nature বা the worshipper of nature, তখন এই কথাটা বলতে হবে যে আমি এখনো লাভার অফ মেডোজ। লাভার মানে কি, প্রেমিক নাকি, মানে প্রকৃতির প্রেমিক। অ্যান্ড দ্য উডস অ্যান্ড দ্য মাউন্টেন্স, এগুলোকে এখনো ভালোবাসছি আমি। সেই আজ থেকে 5 বছর আগে যে বয়স ছিলাম, হয়তো বয়েস ডেজ এর মতো করে না,
কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি। তো যে বিয়ে পরবর্তী ভালোবাসা, ঠিক আছে তো, যে আগে আমি যেভাবে ভালোবাসতাম সেই ভালোবাসা এখন বাসি না, কিন্তু বাসি তাকে বিয়ের পরও, কিন্তু ওই রকম না, কিন্তু তারপর আমি ভালোবাসি, কিন্তু অন্যভাবে, ঠিক আছে তো। And of all that we behold from this green earth, of all that a mighty world of eye and ear, both what they have create and what perceive. চিন্তা করো, বলছে আমি সব কিছুকে ভালোবাসি, যা কিছু আমি দেখতে পারি, আবার যা কিছু আমি অনুভব করতে পারি। প্রকৃতি হয়তো আমরা যা দেখতেছি প্রকৃতির মধ্য দিয়ে, এটা হচ্ছে হাফ ক্রিয়েট করে তারা গডের, তাই তো, গডকে তারা হাফ রিপ্রেজেন্ট করে। তার মানে কিছু আছে যেটা আমাকে পারসিভ করতে হয়, যেটা হয়তো সবাই সেই পারসিভটা করতে পারে না, ঠিক আছে তো। আমরা যা দেখতেছি প্রকৃতির, এটা হচ্ছে কি, এই যে গ্রিন আর্থ, এর মাউন্টেন, উড, মেডো, রিভার, তাই তো, ফ্লাওয়ার থেকে শুরু করে সবকিছু আমরা দেখতেছি, এগুলোর যেমন আমি ভালোবাসি, একইভাবে অফ অল দ্য মাইটি ওয়ার্ল্ড অফ আই অ্যান্ড ইয়ার, শুধু আই দিয়ে না, ইয়ার দিয়েও তো আমরা শুনি নাকি প্রকৃতির সাউন্ড, এগুলো দেখি। বোথ হোয়াট দে হ্যাভ ক্রিয়েট অ্যান্ড হোয়াট পারচিভ, তার মানে আই দিয়ে আমরা যা দেখি তার হয়তো অর্ধেক দেখতেছি, অর্ধেক হয়তো আমাদের অনুভব করতে হচ্ছে। কান দিয়ে আমরা হয়তো বা কিছু শুনছি, যে শোনার অর্ধেকটা হয়তো আমরা মানে সেন্সুয়ালি বুঝতে পারছি, কিন্তু অর্ধেক হয়তো আমাদের একটু পারসিভ করতে হচ্ছে। তার মানে সেই পারসিভ করাটা এখন আমি শিখে গেছি। তার আগে আমি জাস্ট চোখ দিয়ে বা কান দিয়ে শুনেছি বা দেখেছি, যেটা ছিল অর্ধেক মাত্র, কিন্তু বাকি অর্ধেককে আমি এখন অনুভব করতে শিখেছি। এটাই হচ্ছে আমার জন্য রিকম্পেন্স। ওয়েল প্লিজ টু রিকগনাইজ ইন নেচার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেন্স দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থটস। এই জায়গায় দাগিয়ে রাখবো আরো ভালো করে, যে ওয়েল প্লিজ টু রিকগনাইজ, আমি খুবই সন্তুষ্ট যে আমি প্রকৃতিকে রিকগনাইজ করতে শিখেছি। কিসে? ইন নেচার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেন্স, তাই তো, সেটা সেন্সের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি চিনতে শিখেছি, বুঝতে শিখেছি। কারণ কি, প্রকৃতিকে আমার কাছে এখন মনে হয় দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থটস। অ্যাঙ্কর মানে বুঝো, হোয়াট ইজ অ্যাঙ্কর? অ্যাঙ্কর মানে হচ্ছে যারা অনুষ্ঠান পরিচালনা করে, হ্যাঁ, উৎস, তাই তো। অ্যাঙ্কর মানে আমরা বুঝি হচ্ছে উৎস হিসাবে, এখানে সোর্স। যদিও অ্যাঙ্কর মানে আমরা জানি যে এমন একটা জায়গা যেখানকে যেটা দিয়ে কি করা হয়, মানে একটা জাহাজকে বা কোনো নৌকাকে মূর করে রাখা হয়, মানে আটকে রাখা হয়। মনে করো সমুদ্রের মাঝখানে, হ্যাঁ, যে নোঙ্গর করা হয়। তার নোঙ্গর মানে হচ্ছে কি, এক জায়গাতে কেন্দ্র, যেখানে আমি স্থির থাকি। এখানে সোর্স বা হচ্ছে সেন্টার হিসাবে, তাহলে নেচার হচ্ছে কি, দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থটস। নেচারকে তিনি কি বলছেন? দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল অফ অল মাই মোরাল বিং। এবং তিনি শেষ পর্যন্ত প্রকৃতিকে কি বললেন, যে আমার পুরো মোরাল বিং এর সোল, মানে আমার নীতি নৈতিকতা বলে যদি কিছু থাকে, তার উৎসটা এই প্রকৃতি, তাই তো। আমি যদি ভালো থাকি, তাহলে আমার এই ভালো থাকার নার্স হচ্ছে প্রকৃতি। আমি যদি ভালো পথে চলি, তাহলে সেই ভালো পথে চলার গাইড হচ্ছে আমার প্রকৃতি। আমার হার্টটা যদি কোনো দিকে ধাবিত হয় ভালোর দিকে, তাহলে তার গার্ডিয়ান হচ্ছে আমার এই প্রকৃতি। তাহলে প্রকৃতিকে তিনি এইভাবে ভালোবাসলেন নাকি, যেন লাভার বললেন, দেখো, আবার প্রকৃতিকে তিনি নার্স বলছেন, গাইড বলছেন, গার্ডিয়ান বলছেন, এবং সোল বলছেন, হ্যাঁ, সোল অফ অল মাই মোরাল বিং। এবং আমার পুরো পিওরেস্ট থট এন্ড অ্যাঙ্কার, মানে আমার ভিতর থেকে যদি খুবই পিওর থট গুলো বার হয়, তাহলে তার সোর্স হচ্ছে এই প্রকৃতি, এই প্রাকৃতিক এলিমেন্ট গুলো। কারণ আমি এখন কি, প্রকৃতিকে 5 বছর আগে শুধু তার বাহ্যিক চেহারা দিয়ে ভালোবাসছিলাম, দেখছিলাম এবং আকর্ষিত হয়েছিলাম, কিন্তু সেই বিয়ে পরবর্তী ভালোবাসার মতো, যে প্রকৃতিকে এখন আমি বুঝতে শিখেছি, জানতে শিখেছি এবং তাকে অনুধাবন করতে শিখেছি। এই যে প্রকৃতিকে বিচার করতে পারার ক্ষমতাটাই হচ্ছে তার রিকম্পেন্স, ঠিক আছে। আর লসটা কি, বাহ্যিক সৌন্দর্য দিয়ে আর অনুভব করতে না পারাটা হচ্ছে লস। তো এরকম মেয়েরা বা স্বামী বা স্ত্রীরা বলে, তুমি আমাকে আগে খুব কেয়ার করতে, এখন করো না কেন? তুমি আমাকে আগে বাইরে গেলে ফুল কিনে দিতা, এখন কেন কিনে দাও না কেন? বলে এটা মনে হচ্ছে লস, ঠিক আছে, যে আর কেন করো না। কিন্তু এখন তো বুঝতে হবে যে তোমাকে আমি ফুল কিনে দিই না, ঠিক আছে, কিন্তু পুরো বাগান তো করে দিয়েছি বাড়িতে, বুঝতে পেরেছো? তো ঠিক ওই রকম, যে আমি এখন অন্যভাবে ভাবতে শিখেছি, তার মানে অ্যাবান্ডেন্স রিকম্পেন্স আমি কিন্তু পেয়েছি। কি বোঝা গেল নাকি বোঝা গেল? এখন সবাই ভাবতেছে, হ্যাঁ, যে কি বলা যাবে। বুঝতেছি, খুব ভালো বুঝতেছি কবিতাটা। ভালো বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি কিন্তু কেটে কেটে একটু বোঝানোর চেষ্টা করালাম, এখন যতটুকু বুঝতেছো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ধারণা তো, এই জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু আমি চেষ্টা করতেছি আর কি। আপনি বলছেন একটু, আমরা আবার ডিপে চলে গেছি, তো ডিপে চলে গেছে তোমরা একটু বেশি না, যাক ফিল পাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে নিজে পড়লে এরকম ফিল পাওয়া যায় না।
হ্যাঁ দুঃখ এটা। তাহলে তুমি পাবা না কেন? তো ওই জন্য তো প্রেম করার আগে একটা গাইড নিবা যে কিভাবে ফিল পাওয়া যাবে, বুঝতে পারছো? যে কিভাবে তুমি অনুভব করতে শিখবা, কিভাবে সঠিকভাবে প্রকৃতিকে জানতে শিখবা, তার গাইড হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ। ঠিক আছে? তো প্রকৃতির প্রেমে কিভাবে পড়বা, এই জন্য হোয়াটসঅ্যাপ তোমাকে সেই গাইডলাইনটা দিচ্ছে, বুঝতে পেরেছো? আর আমি সেটা তোমাদের কাছে একটু ওই সেই মাধ্যম হিসেবে কাজ করছে, বুঝতে পারছো? আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি, বাকিটা তোমরা আবার পরে ফিল করার চেষ্টা করবে। এবং যখন পড়বা তখন ওই মানে মানে অ্যাবস্ট্রাক্ট ধারণার মতো অ্যাবস্ট্রাক্ট হয়ে যেতে হবে, ঠিক আছে? প্রাকৃতিক ওই মানে শুধুমাত্র ওয়ার্ড মিনিং দিয়ে বোঝার চেষ্টা করলে হবে না, তোমাকে একটু সেন্স দিয়ে বুঝতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো, আবারও একটু ট্রাই করবা। এবার বলছে নর পারচান্স। এই যে এখন যে চিন্তাটা করতেছি আমি, যে প্রকৃতিকে গাইড বলতেছি, নার্স বলতেছি, এটা কি হঠাৎ করে হয়ে গেছে? হঠাৎ করে আমি বুঝতে শিখলাম এরকম কিছু? বলো তো। না স্যার, এটা হঠাৎ করে হয়নি। বলছে অভিজ্ঞতার মাধ্যমে। পারচান্স, এটা হঠাৎ করে হয়নি। বলছে ইফ আই ওয়ার নট দ্য স্টার্ট, বলছে এটা হঠাৎ করেই যে আমি প্রকৃতিকে চেনা শিখে গেছি, বুঝতে শিখে গেছি, বা এটা যে আমাকে কেউ শিখিয়ে দিয়েছে এমনটা নয়। বলছে যে প্রকৃতি কি হচ্ছে, ইফ আই ওয়ার নট দ্য স্টার্ট, বরং আমি বয়সের সাথে সাথে শিখেছি। এবং যদি আমাকে এইভাবে শেখানো না হতো, ইফ আই আর নট দ্য স্টার্ট শুড আই দ্য মোর সাফার মাই জেনিয়ার স্পিরিট টু ডিকে, বরং আমি যদি প্রকৃতিকে এইভাবে চিনতে না শিখতাম, যদি প্রকৃতিকে বুঝতে না শিখতাম, তাহলে আমার যে জেনিয়াল স্পিরিট, আমার যে আত্মা, আমার যে অনুভূতি, সেইগুলো আস্তে আস্তে সাফার করতে করতে ডিকে হয়ে যেত। বুঝতে পারছি? প্রকৃতিতে, পৃথিবীতে যত দুঃখ কষ্ট আমাকে কি করতো, একদম মানে মেরে ফেলতো, আমাকে পুরো চেপে ফেলতো, ঠিক আছে? তো আমাকে ধ্বংস করে দিত। কিন্তু যেহেতু আমি প্রকৃতিকে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, অতএব যত দুঃখ কষ্ট আমার আসুক, প্রকৃতির কাছে আসলে সব নার্সের মতো করে আমাকে এমন চিকিৎসা দিয়ে দেয় যে ও সব সব শেষ হয়ে যায়, মানে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, এবং আমার জেনিয়াল স্পিরিটটা আবার নতুন করে সেজে ওঠে। এবার বলছে ফর্ম দাও আর্ট উইথ মি হেয়ার। এবার একটু খেয়াল করো, এইখানে একটা সেন্স এসেছে, ফর দাও আর্ট উইথ মি হেয়ার আপন দ্য ব্যাংকস অফ দিস ফেয়ার রিভার। এই ফেয়ার রিভার কোনটা? হোয়াট ইজ দ্য ফেয়ার রিভার? রিভার ওয়াই। রিভার রিভার ওয়াই। এখানে বলছে তুমি আমার সাথে আছো, ফর দাও আর্ট উইথ মি হেয়ার আপন দ্য ব্যাংকস অফ দিস ফেয়ার রিভার। এই সুন্দর নদীর পাড়ে তুমি আমার সাথে আছো। কে সেই ব্যক্তি? কে তার সাথে আছে? এ হচ্ছে তার সিস্টার। প্রকৃতি। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের সিস্টার হচ্ছে ডরোথি। তাকে তিনি নিয়ে ঘুরতেন, মানে তাকে তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল, ভালো একটা সম্পর্ক ছিল, ঠিক আছে? তা কবি তার বোনকে সাথে করে নিয়ে যেত আর কি কোথাও গেলে, এবং তার কবিতার একটা বড় অংশ কিন্তু তার মানে উৎসাহের একটা অংশ কিন্তু তার বোন। হ্যাঁ, তারপরে দেখো এটা আসবে যে তিন থেকে কি দিয়েছে দেখো, এই যে ডরোথি। হ্যাঁ, যে ডরোথি মায়ান ওয়ার্ডসওয়ার্থ was an English author, poet and art diarist. She was the sister of the romantic poet William Wordsworth, and the two were close all their adult lives. হ্যাঁ, তারা খুব ক্লোজ ছিল আর কি, ভালো একটা সম্পর্ক ছিল। এই যে হু ইজ দ্য সিস্টার, শি ওয়াজ দ্য সিস্টার অফ। তাই বলছে তুমি এখন আমার সাথে আছো। তাহলে এতক্ষণ আমরা জানি না যে কবি একা ছিল, মানে জানতাম যে কবি একা ছিল, তাহলে কি কবি কারোর সাথে এসেছে? বলছে কি দাও মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, and in thy voice I catch the language of my former heart. তাহলে মনে করো কবির বয়স এখন হচ্ছে 20 আর তার বোনের বয়স হচ্ছে 15। তাহলে কবি যখন 15 বছর বয়সে এখানে এসেছিল, কবি যা ফিল করছিল এখন তো তার বোন ফিল করবে নাকি? কারণ কবির 20 বছর হয়ে গেছে আর কবির এখন বয়স 15 বছর। তাহলে এখন বলতেছে তোমার চোখে, তাই বলছি দাই ইন দাই ভয়েস, তোমার কণ্ঠস্বরে আই ক্যাচ, আমি বুঝতে পারতেছি, ধরতে পারতেছি দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফরমার হার্ট, মানে আমার আগের হার্টের ল্যাঙ্গুয়েজটা কি ছিল। and read my former pleasure in the soothing light of thy wild eyes. হ্যাঁ, তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তুমি এক ধরনের আনন্দ ফিল করতেছো, তা সেই ফিলটা আমি এখন পড়তে পারতেছি। বলছে রিড মাই ফরমার প্লেজার, মানে আজ থেকে 5 বছর আগে যে প্লেজারটা আমি ফিল করছিলাম সেটা এখন তোমার চোখের দিকে, তোমার চোখের যে লাইট, আনন্দের একটা যে চিহ্ন আমি পাচ্ছি, সেই ওয়াইল্ড আইজের আনন্দের চিহ্ন দিয়ে আমি বুঝতে পারছি আমিও হয়তো বা সেটাই তখন ফিল করছিলাম। বলছে ও এটা লিটল হোয়াইল মে আই বিহোল্ড ইন দি হোয়াট আই ওয়াজ ওয়ান্স। এই যে তুমি একটা কেমন করলা না কিছুক্ষণ আগে, ঠিক আমি ধরতে পেরেছি এমনটাও আমি একসময় করছিলাম। মাই ডিয়ার সিস্টার, তুমি যেমন এই ফুলটা দেখে কেমন চমকে উঠলাম, বা এই নদীটা দেখে কেমন এক দৃষ্টে তাকিয়ে আছো, হ্যাঁ, এরকম ব্যাপারটা কিন্তু আমিও ওই 5 বছর আগে এমনটাই ফিল করেছিলাম। সুতরাং এই সব কিছু দেখার পর, and this prayer I make
আর তোমার কাছে আমার একটা প্রার্থনা থাকলো, এইটা একটু দাগিয়ে রাখবা, কি প্রার্থনা? একটা ব্রিফ কোশ্চেন খুব আসে। দিস প্রেয়ার আই মেক নোয়িং দ্যাট নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। হ্যাঁ, যে তোমার কাছে একটা অনুরোধ থাকবে। অনুরোধটা হলো এই, তুমি এটা জানবে যে নেচার কখনো তার সাথে বিট্রে করে না যে নেচার তাকে ভালোবাসে। মানুষ বিট্রে করতে পারে, কিন্তু নেচার কখনো নেভার ডিড বিট্রে, দেখো একটা এমফাসাইজ করা হয়েছে, ডিড বিট্রে, নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। তাহলে আজ পর্যন্ত এই হার বলতে কাকে বোঝানো হচ্ছে? তার মনকে না প্রকৃতিকে? প্রকৃতিকে। তাই বলছে নেচার কে যে ভালোবাসে, নেচার কখনো তার সাথে প্রতারণা করে না। টিজ হার প্রিভিলেজ, এটাই হচ্ছে প্রকৃতির কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ বা সুযোগ। থ্রু অল দ্য ইয়ার্স অফ দিস আওয়ার লাইফ, বরং প্রকৃতি কি করে আমাদের এই সারা জীবন ধরে টু লিড ফ্রম জয় টু জয়, বরং প্রকৃতি আমাদের আনন্দ থেকে আনন্দ দান করে, আনন্দের পর আনন্দ দান করে। কারণ কি? ফর শি ক্যান সো ইনফর্ম দ্য মাইন্ড দ্যাট ইজ উইদিন আস, কারণ সে আমাদের মধ্যে যে মন আছে সে মনকে ইনফর্ম করতে পারে। সো ইমপ্রেস, সে আমাদের মনকে ইমপ্রেস করতে পারে কি দিয়ে? উইথ কোয়াইটনেস অ্যান্ড বিউটি, শান্ততা, নীরবতা, সৌন্দর্য দিয়ে আমাদের মনকে কি করতে পারে? ইনফর্ম করতে পারে এবং ইমপ্রেস করতে পারে। এবং ইমপ্রেস করার কারণে আমরা তার প্রেমে পড়ে যাই, তাকে ভালোবাসি এবং সেও আমাদেরকে তার সান্নিধ্যে থাকার চেষ্টা করে। এবং বলছে কি? সো ফেড, এবং সেই প্রকৃতি আমাদেরকে সো ফেড উইথ লফটি থটস, আমাদের উচ্চ মার্গীয় চিন্তা ভাবনা আমাদেরকে দান করে। দ্যাট নাইদার ইভিল থটস, rash judgment, nor the sneer of the selfish man, nor greetings where no kindness is, nor all the dreary intercourse of life shall ever prevail against us or disturb our cheerful faith. That all which we behold is full of blessing. দেখো এক কথা দিয়ে বলছে, তার মানে কারণ প্রকৃতি আমাদের মনকে কোয়াইটনেস এবং বিউটি দিয়ে এমনভাবে ইমপ্রেস করে, আমাদের এমন উচ্চমার্গীয় বা লফটি চিন্তা ভাবনা আমাদেরকে দান করে যে কোনো ইভিল টাং, মানে কি আমাদের কোনো অভিশাপ, মানে কেউ যদি আমাকে অভিশাপ দেয় সে অভিশাপ কাজ করবে না। র্যাশ জাজমেন্ট, কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দান করে, মানে আমাদের বিরুদ্ধে কোনো মানে কি বলবো অভিযোগ করে, র্যাশ জাজমেন্ট যেটা বলা হচ্ছে, সে র্যাশ জাজমেন্টে কোনো কাজ করবে না। দ্য স্নিয়ার্স অফ দ্য সেলফিশ ম্যান, বা হচ্ছে স্বার্থপর মানুষের যে হিংসা বিদ্বেষ, সেটাও আমাদের মধ্যে আমাদেরকে কোনোভাবে কাজ করবে না। নর গ্রিটিংস হোয়ার নো কাইন্ডনেস ইজ, অথবা কাইন্ডনেস হীন যে গ্রিটিং, মানে কি আমাদেরকে ভালোবাসে না কিন্তু জাস্ট তোষামোদ করে, এরকম তোষামোদি আমাদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। নর অল দ্য ড্রিয়ারি ইন্টারকোর্স অফ ডেইলি লাইফ, এবং প্রাত্যহিক জীবনের যে ড্রিয়ারি বা ক্লান্তিকর যে কাজকর্ম, এই কোনো কিছুই কি করতে পারবে না। শ্যাল এভার প্রিভেল এগেইনস্ট আস, আমাদের বিরুদ্ধে যেতে পারবে না, মানে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক অনেকটা প্রেয়ার ফর মাই ডটারের মতো না, যে কেউ যদি কারো প্রতি ঘৃণা প্রদর্শন না করে তাহলে তার কেউ ক্ষতি করতে পারে না। এখানে আবার কবি বলতেছেন যে প্রকৃতিকে যদি কেউ ভালোবাসে, তা প্রকৃতি আমাদেরকে এমন ব্লেসিং দান করে যে পৃথিবীর কোনো খারাপ কিছু আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। প্রিভেল মানে কি? কারো বিরুদ্ধে যাও। অর ডিস্টার্ব আওয়ার চেয়ারফুল ফেথ, অথবা প্রকৃতির প্রতি আমাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাকে নষ্ট করতে পারে না। কারণ কি? কারণ অল হুইচ উই বিহোল্ড, কারণ প্রকৃতিতে আমরা যা কিছুই দেখি না কেন ইজ ফুল অফ ব্লেসিং, সব কিছু হচ্ছে কি আশীর্বাদে পূর্ণ। অতএব এই আশীর্বাদ কেউ নষ্ট করতে পারবে না, আর এই আশীর্বাদ থাকার কারণে পৃথিবীর কোনো খারাপ কিছু আমাদের বিরুদ্ধে যেতে পারবে না বা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কই বলছি কি, যদি আমি আসলে এইগুলো না বুঝতাম তাহলে এতদিন আমার এই স্পিরিট, এই যে আমার উৎসাহ উদ্দীপনা, আমার যে আত্মিক উদ্দীপনা, এই সব কিছু কবে শেষ হয়ে যেত। কিন্তু আজকে আমি এখানে এসে তোমার ভিতরে, তোমার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি যে আমিও কেমন ফিল করতাম, কিন্তু সেই ফিলিংটা আজকে আমার ভিতরে নাই, কিন্তু তার থেকে আরো সাবলাইম একটা ফিলিং আমি পেয়েছি, তাই না? যে ফিলিংটা প্রকৃতিকে নার্স, গাইড, গার্ডিয়ান হিসাবে ধরতে আমাকে সাহায্য করেছে। অতএব প্রকৃতির উপর বিশ্বাস করো, এরকম আর কি। আজকে কি শেষ করবো আমরা? হ্যাঁ, একটু থাকবা 45 পর্যন্ত। হ্যাঁ, কি বুঝতে পেরেছো? থাকবো তো সবাই নাকি? অলরেডি আছে গা সবাই? জি স্যার, থাকবো। আজকে আমরা আপনার সাথে। আচ্ছা, তা বলছে therefore, সুতরাং এবার তার বোনকে পরামর্শ দিচ্ছে কিন্তু, therefore let the moon shine on thee in thy solitary walk, অতএব তুমি যখন রাতে একাকী হাঁটবে বাইরে বার হয়ে, সূর্যের আলো তোমার উপরে পড়তে দাও, তোমার উপরে শাইন করতে দাও, মানে সূর্যের আলোতে তুমি নিজেকে কি করে ফেলো, আলোকিত করে ফেলো। and let the misty mountain winds free। হ্যাঁ বলো। 2-3 মিনিট একটা ব্রেক দিলে ভালো হতো। না, ব্রেক দিতে গেলে হবে না, কারণ আমার একটা আছে যে আমার আরেকটা ঠিক আছে।
মিলাতে পারবে না। স্যার আরেকটু আছে শেষ করুন, সমস্যা নেই। একটু রেকর্ডটা দেখে নিও, দরকার যদি তোমার অসুবিধা হয় তুমি একটু ব্রেক নিতে পারো, নিয়ে পরে এই জায়গায় দেখে নিবা যে 8:30 দিকে স্যার কোন জায়গায় ছিল। হ্যাঁ আচ্ছা, দেখো তোমরা ক্লান্ত হয়ে গেছো মানে পড়া শুনতে শুনতে। আরে যা, therefore let the moon shine on thee in thy solitary walk। তাহলে যখন তুমি একাকী হাঁটবে, সূর্যের মানে চাঁদের আলো তোমার উপরে শাইন করতে দাও, মানে তুমি নিজেকে লুকিয়ে রেখো না ঘরের ভিতর, বরং বের হয়ে আসো বাড়ি রুম থেকে, এসে খোলা আকাশের নিচে হাঁটো, প্রকৃতির সান্নিধ্য গ্রহণ করো। লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ড বি ফ্রি টু ব্লো এগেইনস্ট দি। পাহাড়ের কাছে আসো এবং পাহাড়ের কাছে এসে এই যে ঠান্ডা মিস্টি মাউন্টেন উইন্ড তোমার গায়ে বইতে দাও, মানে স্পর্শ করতে দাও। অ্যান্ড ইন আফটার ইয়ার্স, এবং দেখবে যে বছর যখন চলে যাবে না, when this wild ecstasy shall be matured into a sober pleasure, আমার মতোই তোমার আজকে যে একটা তুমি এক্সট্যাসি ফিল করতেছো, ওয়াইল্ড প্লেজার ফিল করতেছো, এই প্লেজারটা যখন ম্যাচিওর হয়ে সোবার প্লেজার রূপান্তরিত হবে আমার মতো, তখন বুঝতে হবে when thy mind shall be a mansion for all, দেখো all lovely forms, তোমার মনে যখন প্রকৃতির এই লাভলি ফর্মগুলো গেঁথে যাবে, ম্যানশন মানে কি এখানে গ্রথিত হওয়া, মানে প্রকৃতির ফর্মগুলো তোমার মনে গেঁথে যাবে, thy memory be a dwelling place for all sweet sounds and harmonies, তখন তোমাকে আর প্রকৃতির কাছে আসতে হবে না, বরং তোমার স্মৃতিতেই তুমি এই যে প্রকৃতির যে সুইট সাউন্ড বা যে হারমোনি গুলো তুমি এখন দেখতেছো, এগুলো তোমার স্মৃতিতেই থেকে যাবে। আর তখন কেমন হবে? ও দেন, তারপর বছরের পর বছর পরে দেখবা যে ইফ সলিটিউড অর ফিয়ার অর পেইন অর গ্রিফ, তোমার যদি একাকিত্বতা থাকে, ভয় থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যাই থাকুক না কেন, শুড বি দাই পোর্শন, মানে যখনই তুমি এরকম মানে নেগেটিভ কোনো ফিলিং পাবে, উইথ হোয়াট থট হিলিং থটস অফ টেন্ডার জয়। হ্যাঁ, উইথ কি বলছে? উইথ হোয়াট হিলিং থটস অফ টেন্ডার জয় উইল দাও রিমেম্বার মি অ্যান্ড দিস এক্সহর্টেশন। এই যে তোমাকে আমি অনুরোধ করছি না, এক্সহর্টেশন মানে অনুরোধ, তোমাকে যে আমি খুব অন্যায় বিনয় করছি যে তুমি প্রকৃতির সান্নিধ্যে আসবে, প্রকৃতির কাছে আসবে, প্রকৃতির ইমেজগুলোকে মনে একটা ইমেজ তৈরি করে নিবে, দেখবা যে তখন আমার কথা মনে পড়বে। হ্যাঁ বলছে উইল দাও রিমেম্বার মি, যখন তুমি কষ্টে থাকবে, দুঃখ থাকবে, ভয়ে থাকবে, তখন তুমি অবশ্যই আমার কথা মনে পড়বে। তখন হবে কি, নর পার চান্স, এটা হঠাৎ করে হবে না, বরং ইফ আই শুড বি হোয়ার আই নো মোর, ঠিক আছে বলছে দেখো, ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হিয়ার দাই ভয়েস নর ক্যাচ দাই ওয়াইল্ড আইজ দিস গ্লিমস অফ পাস্ট এক্সপিরিয়েন্স। বলছে এমন হতে পারে যে হয়তো আই শুড বি হোয়ার আই নো মোর, যে আমি হয়তো বা এখানে আর থাকবো না, মানে কি আমার যেখানে থাকা উচিত সেখানে হয়তো আমি থাকবো না, কিন্তু তারপরেও হয়তো ক্যান হিয়ার দাই ভয়েস, হয়তো আমি তোমার ভয়েস শুনতে পাবো। চাইতে বলছে আই নো মোর ক্যান হিয়ার দাই ভয়েস, মানে কি আমি মারা যাবো, তাই না, এরকম একটি অবস্থা। নর ক্যাচ ফ্রম দাই ওয়াইল্ড আইজ দিস গ্লিম অফ পাস্ট এক্সপিরিয়েন্স, হয়তো আমি একসময় কি আর তোমার চোখের দিকে তাকিয়ে আমার এই পাস্ট এক্সপিরিয়েন্স আমি হয়তো মানে পাবো না। তখন হবে কি, উইল দাও দেন ফরগেট, তুমি কি তখন ভুলে যাবে, বা তুমি অবশ্যই ভুলবে না, এরকম একটা সেন্স, দ্যাট অন দ্য ব্যাঙ্কস অফ দিস ডিলাইটফুল স্ট্রিম উই স্টুড টুগেদার, তখন নিশ্চয়ই তুমি যখন একা থাকবে, আমি তোমার সাথে থাকবো না, তখন তুমি নিশ্চয়ই এগুলো ভুলে যাবে না যে এই নদীর, হ্যাঁ এই স্ট্রিম বা এই রিভারের ব্যাংকে আমরা একসময় দাঁড়িয়েছিলাম। অ্যান্ড দ্যাট আই সো লং আ ওয়ার্শিপার অফ নেচার, যে আমি নিজে একজন প্রকৃতির ওয়ার্শিপার হিসাবে হিদার কেম আনওয়ারিড, হ্যাঁ ইন দ্যাট সার্ভিস, আমিও এখানে এসেছিলাম প্রকৃতির পূজারী হিসাবে, অক্লান্ত, দেখো আনওয়ারিড মানে কি ক্লান্তিহীন ভাবে, না যে প্রকৃতির মাঝে এসে আমি কখনো ক্লান্ত বোধ করিনি, প্রকৃতির ওয়ার্শিপ করতে আমি কখনো ক্লান্ত বোধ করিনি, রাদার সে, বরং তুমি বলবে উইথ ওয়ার্মার লাভ ও উইথ ফার ডিপলি জিল অফ হলিয়ার লাভ, হ্যাঁ যে তুমি একটা উষ্ণ ভালোবাসা নিয়ে বা পবিত্র ভালোবাসা নিয়ে বরং তুমি এটাই বুঝতে শিখবে বা এটাই বলবে। কি বলবে এইখানে? বলবে দেখো যে নর উইল দাও দেন ফরগেট, তুমি তখন অবশ্যই ভুলে যাবে না যে দ্যাট আফটার ম্যানি ওয়ান্ডারিংস এন্ড ম্যানি ইয়ার্স অফ অ্যাবসেন্স, হ্যাঁ যে হয়তো তুমিও অনুভব করতে শিখবে বা তুমিও হয়তো বা বলবে যে প্রকৃতির পর এই যে আমি এসেছি, 5 বছর আগে এসেছিলাম, এত অ্যাবসেন্ট থাকার পরেও প্রকৃতির কিন্তু এই যে স্টিপ উডস, লফটি ক্লিফস and this grand মানে গ্রিন পাস্টোরাল ল্যান্ডস্কেপ ওয়ার টু মি মোর ডিয়ার, তার মানে এত অনুপস্থিতির পরেও আমার এই ভালোবাসা কিন্তু প্রকৃতির প্রতি কমে যায়নি। বলছে ম্যানি ইয়ার্স অফ অ্যাবসেন্স, হ্যাঁ যে দীর্ঘ অনুপস্থিতির পরেও, এই দীর্ঘদিন এখানে না আসার পরেও, এই যে আমি দীর্ঘদিন পরে এসেছি, তাই তো এখানে আসার পরে ভালোবাসা যে কমে যাবে এমনটা না, বরং ভালোবাসা না কমে বরং আরো বেশি হয়ে গেছে, নাকি
বরং তার প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম হয়ে গেছে। আগে ছিল হচ্ছে মানে কি বলবো, ওয়াইল্ড প্লেজার, ওয়াইল্ড এক্সট্যাসি, কিন্তু এখন আমি এটা ফিল করতে পেরেছি কি ডিপ একটা প্যাশন বা ডিপ একটা প্রেজেন্স আমি অনুভব করতে শিখেছি। বরং তুমি তখন মনে মনে ভাববে যে দেখো, ওয়ার টু মি মাই ডিয়ার বোথ ফর দেমসেলফ অ্যান্ড ফর দাই সেক, মানে কি এই যে এই দিস স্টিপ উডস, লফটি ক্লিপস অ্যান্ড দিস গ্রিন পাস্টোরাল ল্যান্ডস্কেপ, এগুলো সবই আমার কাছে কেমন ছিল? ওয়ার টু মি মোর ডিয়ার, আমার কাছে খুবই প্রিয় ছিল। এবং প্রিয়টা শুধুমাত্র যে প্রকৃতির সৌন্দর্যের জন্য তা নয়, বরং ফর দাই সেক, মানে কি তোমার উপস্থিতিও আমার এই মোমেন্টটাকে আরো বেশি আনন্দময় করে তুলেছে। দাই সেক মানে কাকে বোঝাচ্ছে? মানে কবি তো এমনি পেয়েছে কবির বোনকে, তাই না? কারণ কি তার মধ্য দিয়ে তিনি অতীতটাকেও ফিল করছেন, আবার বর্তমানে দাঁড়িয়ে তো তিনি বর্তমানটাও ফিল করছেন। তার মানে তার বোন হয়ে গেছে অতীতের স্মৃতির একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট। এই জন্য তার বোন, তাই তো, এবং তার বোনের উপস্থিতি এবং সাথে সাথে প্রকৃতির এই সান্নিধ্য সবকিছু মিলেই প্রকৃতিটা তার কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতাটা। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তার মানে মেইন কবিতার মেইন অংশটুকু কিন্তু এই জায়গাতে, হ্যাঁ, এই যে তিনি গাইড নার্স বললেন এবং একটা প্রেসেন্স বা একটা স্পিরিট, হ্যাঁ, মোশন তিনি অনুভব করতে পেরেছেন। এই প্রচারটাই হচ্ছে এখানে মেইন, যে তিনি ওয়ার্শিপার অফ নেচার হিসেবে প্রকৃতিকে কিভাবে আমাদের সামনে তুলে ধরলেন। প্রকৃতি একটা সত্তা হয়ে গেছে না, প্রকৃতিকে তিনি পার্সনিফিকেশন করে ফেলেছেন, একটা প্রিয় ব্যক্তির মতো করে প্রকৃতিকে তিনি অনুভব করেছেন। তা কি বোঝা গেল কবিতাটা? কিছু তো বোঝা গেছে নাকি? জি স্যার, বাকিটা আরেকবার দেখলেই বুঝতে পারবো। এবং আশা করি বেসিক আইডিয়াটা আমি দিতে পেরেছি। এখন বাকিটা হলো তোমরা এখানকার এই শীটটা ভালো করে পড়ে নেবা, হ্যাঁ, বিশেষ করে যে অ্যানালাইসিস গুলো আছে, হ্যাঁ, শর্ট সামারি তো পারবাই, তোমাদের বই আছে। থিমেটিক ডিসকাশনটা একটু ভালো করে দেখবা এই জায়গাতে, হ্যাঁ। আর এই তো এগুলো একটু দেখে নিবা, এই শীটটা তো দেওয়া আছে। তাহলে আর পুরো কবিতাটার তোমাদের বই কি ডেভেলপমেন্ট অফ থট পেজে তো কিছু আছে? সবার বই কি সেন না রামজি? রামজিলাল কারো সেন ইত্যাদি নাকি? বিপদ সেনে বেশি। সেনের বই 32 পেজে যাবা সবাই, দেখো তো। স্যার আমারটা রামজিলালের। রামজিলাল দেখো তো 32 পেজ বলছি, সরি আচ্ছা সমস্যা নেই, 40 পেজে শেয়ার করা হবে। হ্যাঁ 40 পেজে যাবা, ঠিক আছে। ইন্ট্রোডাকশন দেখো, ক্রিটিক্যাল সামারি আর ডেভেলপমেন্ট অফ থট, এই জায়গাটা একটু ভালো করে পুরোটা পড়ে নিবা। এটা হচ্ছে 40, 41, 42, 43, মানে 40 থেকে 43 পর্যন্ত। আচ্ছা, মূল কথা হলো 40 থেকে 46 পেজ পর্যন্ত এই শীটের পাশাপাশি বইয়ের এই অংশটা পড়বা, না থাকবে? যাদের বই নেই, জি স্যার, যাদের বই নেই বই কিনে ফেলতে হবে। পড়াশোনা হয় বলো বলো। না স্যার, স্যার বই কিনতে দেরি হচ্ছে তো। স্যার পড়াটা তাসমিম একটু ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দিতা, পিডিএফ করে, মানে গুগল ক্লাসরুমে। তুমি তো ওটা নিয়েছো, তুমি তো বই নিয়েছো। আর বাকিটা আমি গ্রুপে অনেকদিন আগে শেয়ার করছি, কিন্তু স্যার যখন ফার্স্টে শুরু করলো তখন আমি এটার পিডিএফটা শেয়ার করে দিছি। 40 থেকে আচ্ছা আমি আবার দেব নি। পিডিএফ পড়ে কি পড়াশোনা হবে বলো? একটু বই কিনবা সবাই। না স্যার, পিডিএফ করে পড়াশোনা হয় না। হ্যাঁ, আমার যেটা ডিরেকশন যে আপনার পিডিএফ গুলো আমি বের করে নিই, কারণ অনলাইনে দেখতে ভালো লাগে না। আমি বেশি সহজ আমারও সেই স্যার যেগুলো দেয় ওগুলো আমি আবার হাতে লিখি, তাছাড়া পড়া হয় না। হাতে তো লিখতে হবে, তার সাথে কখনোই শর্টকাট হয়ে যাবে না। পড়াশোনা কিন্তু শর্টকাটে হয় না, সেটা পরে বুঝবা। আমাকে যদি তোমরা গাইড মনে করো, অ্যাঙ্কর মনে করো, ঠিক আছে, নার্স মনে করো প্রকৃতির মতো, তাহলে বুঝবা যে আমি তোমাদেরকে যা বলবো সেটা সঠিকটা বলে যাওয়ার চেষ্টা করব। রিড দ্য পেজেস এত ফ্রম হচ্ছে ডক্টর সেন, তাই তো? জি স্যার। এই পয়েমের উপরে এই কথাগুলো একটু ভালো করে পড়ে নেবা। আগামী দিন যা বুঝবা না সেটা নিয়ে আলোচনা করে তারপর আমরা নেক্সট কবিতায় যাব। আর আজকের কবিতাটা যদি ভালো মতো বুঝো তাহলে নেক্সট প্রত্যেকটা কবিতায় ভালো করে বুঝে যাবা। এই জন্য একটু ভালো করে এই যে দুটো রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাস দুটো ভালো করে রিভিশন দিবা, মনে থাকবে? জি স্যার। ও আচ্ছা, 15 জানুয়ারি পর্যন্ত পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা চতুর্থ চ্যাপ্টার পর্যন্ত ছিল, বুঝছো সবাই? জি স্যার। জি স্যার।
ভেরি গুড। এটাকে আমি একটু চেঞ্জ করে দিব আজকে, হ্যাঁ। তোমাদের পরবর্তী যে বইটা আছে ওই বইয়েরগুলো দিয়ে দিব, আমরা একটু করবো। আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।